নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের আরেকবার স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাস এবং রাজ সাহানি। ঠিক যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে ইসলামপুরকে জেলার দাবিতে মুখ্যত যে কনভেনশন কিছুর পক্ষ থেকে রাখা হয়েছে, সেই কনভেনশনে অতিথিদের বরণের পর উদ্বোধনী সঙ্গীতের পর কিন্তু এই মুহূর্তে মূল যে দাবি অর্থাৎ ইসলামপুরকে জেলা সুনিষ্ঠ দাবি নিয়ে কিন্তু হয়েছে। চলুন সরাসরি আপনাদের নিয়ে চলি, যেখানে ফিতো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং কালচারাল এবং সমাজসেবী সংগঠনগুলো কিন্তু এসে সমবেত হয়েছে। তারা রয়েছেন মঞ্চে, তা কিন্তু আপনাদের পাশাপাশি যারা কমেন্ট তারা কিন্তু কমেন্ট করবেন, সামনে আপনাদের সেই কমেন্ট উল্লেখ করবেন এবং সেই সঙ্গে আপনাদের দেবেন। সময় কিন্তু চলছে স্বাগত। নারী সমাজ আমাদের সামনে আছে। এই গরমের মধ্যে ইনারা যে পরিশ্রম করে কাজ করে আমাদের এই দিল্লিতে এসেছে, তাদেরকে ইসলামপুরের যতগুলো ক্লাব আছে, সামাজিক সংস্থাগুলো আছে, এনজিও আছে এবং ইসলামপুরের নাগরিক বৃন্দকে সবাইকে জানাই নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুগণ, টেনে খুলে দিয়েছে, আদা শক্তি লাগে। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবীরা, বুদ্ধিমানী ব্যক্তিরা। এরা ইসলামকে এটা জেলা করার দাবিতে যে ফেডারেশন একটা আওয়াজ তুলেছে, সেটাকে আমরা কিভাবে আরো এগিয়ে নিয়ে যাব, আমাদের যা বুদ্ধি বিবেক ছিল সেটা আমরা লিফলেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি। এখন এনাদের কাছে, আপনাদের কাছে আমরা আরো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা আজকের এই কনভেনশনে। আমার সভাপতি রাজ রয়েছেন, তারা জ্ঞান অর্জন করবো, তাতে আমরা আন্দোলনটাকে কিভাবে নিয়ে অবশ্যই এটাকে আমরা বাস্তবিক রূপায়িত করতে পারবো। আমন্ত্রণ জানাবো। बिल्कुल सही जब आप सभी को बता दें जो सब इस्लाम महात्मा के विभिन्न डालखोला हो, सोनापुर हो, दासपारा हो, चाकुलिया हो, ग्वालपुकुर हो या इस्लामपुर ब्लॉक हो, किसी भी प्रांत के अगर आप रहने वाले हैं तो आप जो है गुजारिश है कि इस्लामपुर महात्मा जिला की दावी इसको अगर समर्थन करते हैं तो अवश्य जो है हम लोग कमेंट बॉक्स जो है वहाँ पर जाकर कमेंट करके अवश्य जो है हम लोग आप लोगों का नाम जो है उसको उजागर इस्लाम जिला करने की जो मांग है, इस दाबी को एक शो करने वाले अवश्य जो है में आप लोगों को अवश्य बुलाएंगे। क्यों और किस कारण से इस्लामपुर महात्मा को जिला किया जाए, इन सब विषयों पर आप लोगों के साथ सीधे आलोचना करेंगे। साथ ही साथ आप लोगों से हम बार बार अनुरोध करना चाहेंगे कि आप लोग ज़्यादा से ज़्यादा यह जो देख रहे हैं न्यूज़, इसको ज़्यादा से ज़्यादा लाइक और शेयर करें ताकि ज़्यादा से ज़्यादा यह जो न्यूज़ है, अपडेट है, यह पहुँच पाए। ये लोगों का उद्देश्य है सिर्फ इस्लामपुर महात्मा ही नहीं बल्कि पूरे भारत को यह गूंज पहुँच पाए। इस्लामपुर को जिला करने की जो मांग है, यह आवाज़ पहुँच पाए, यही उद्देश्य है। हम लोगों का आप लोगों से अनुरोध करना चाहेंगे कि अवश्य जो है आप लोग कमेंट बॉक्स में जाकर अवश्य ही निरंतर रूप से कमेंट किया जाए कि आप लोग यह जो जिला करने की मांग उठी है इसको समर्थन करते हैं या नहीं करते हैं। इस विषय को लेकर अवश्य जो है हम लोगों के कमेंट बॉक्स में जाकर आप लोग कमेंट करें। अवश्य हम लोग आप लोगों का जो नाम है उसको दर्शक के सामने रखने की कोशिश करेंगे। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ কারণে আমাকে যেতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর জেলার ব্যাপারে আমরা সবাই পাশে আছি। ধন্যবাদ। সাইডে নিলেই ভালো, পিছনটা ওয়াল চলে আসতেছে, এটা আসবে আপনাকে এই উদ্বোধনী ভাষণ আমি পরে লাস্টে বলবো। একটা কথা বলতে চাই যে আমরা যদি যৌথভাবে সবাই মিলে যদি এই আন্দোলনটাকে একটা এমন জায়গায় তো মাননীয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে হবে যে ইসলামপুরের দাবিটা ন্যায্য দাবি। এবং আমি আশা করি, আমার দৃঢ় বিশ্বাস যে 2024-এর লোকসভা ইলেকশন আগে আমরা এই জেলা পাবো। আমি আবার সবাইকে একবার ধন্যবাদ দিয়ে নমস্কার জানিয়ে আমাদের ধন্যবাদ
আমি মনির সিংহ মহাশয়কে বলবো যে আগে অ্যাঙ্কারিংটা আপনি করুন, মিটিং পরিচালনা করুন। देख पा रहे हैं इस वक्त जो है स्वागत भाषण इस অনেক অনেক ধন্যবাদ আমাদের সভাপতি মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। और आज का इस कॉन्फ्रेंस का जो मूल वक्ता है और जो सभी वक्ता है आज के আমাদের মধ্যে উপস্থিত আছেন সবার परिचित আব্দুল মজিদ মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। इस विषय को लेकर जो कन्वेंशन का आयोजन किया गया है सीधा प्रसारण इस वक्त आप लोग न्यूज़ टुडे के पर्दे पर ওনাকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন जो भी दर्शक আমাদের রবিরত্ন মহাশয়। कि आप लोग ज़्यादा से ज़्यादा इसको लाइक करें और ज़्यादा से ज़्यादा शेयर करें ताकि ज़्यादा से ज़्यादा व्यक्तियों तक यह जो जिले की मांग है यह दावी पहुंच पाए। साथ ही साथ आप लोगों से अनुरोध करेंगे कि कमेंट बॉक्स में जाकर आप लोग শ্রী जो है হিমাংশু সরকার মহাশয়, यह जो जिले की मांग ওনাকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্যের জন্য। दावे को आप समर्थन करते हैं या नहीं, अवश्य जाकर जो है आप लोग कमेंट बॉक्स में जाकर कमेंट करें। अवश्य जो है हम लोग आप लोगों का नाम जो है अवश्य रखने की कोशिश करेंगे। साथ ही कुछ दिन में हम लोग जो है इस जिले की मांग को लेकर एक शो करने वाले हैं, प्रोग्राम करने वाले हैं और अवश्य ही जो है उस प्रोग्राम में भी आप लोगों को आमंत्रित करेंगे। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে আসীন ভদ্রমণ্ডলী, ইসলামপুর ট্রেডার্স ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনসের পক্ষ থেকে আজকে যে কনভেনশনের ডাকা হয়েছে লাইভটা চলছে। ইসলামপুর জেলার দাবিতে নতুন করে দাবিটা উঠেছে, নতুনভাবে নতুন সাজে দাবিটাকে ফিটো উত্থাপন করেছে। এজন্য আমি ফিটোকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বোধহয় ঠিক করব না যদি আজকের এই মঞ্চে আরও যারা এর আগে ইসলামপুর জেলার দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন, হয়তো ধারাবাহিকতা ছিল না, তাদেরকেও আমাদেরকে অবশ্যই আজকের এই কনভেনশন থেকে ধন্যবাদ জানাতে হবে। এখানে আরও অনেক বক্তা আছেন, তারা বলবেন। প্রথমেও কিছু আলোচনা হয়েছে, আমাদের প্রেসিডেন্টও বলেছেন লিফলেটের যে লিফলেট ছাড়া হয়েছে সেই লিফলেটও বিস্তারিতভাবে কিন্তু কিছু কথাবার্তা বলা হয়েছে, দূরত্ব ইত্যাদি কি কষ্ট আমাদের, সেটা অন্যান্য ব্যক্তিরা তাদের নিজের নিজের যে ক্ষেত্র সেই ক্ষেত্রের অভিজ্ঞতায় তারা নিশ্চয়ই আলোচনা করবেন, আমি সেদিকে যাব না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের এই জেলাটা, আমাদের এই মহকুমাটা খুবই ছোট, আপাত দৃষ্টিতে ছোট, মাত্র 1750 স্কোয়ার কিলোমিটার এরকম আর কি। তো সেরকম একটা মহকুমাকে, সেরকম একটা আয়তনের জায়গাকে জেলা করা যায় কি? এই নিয়ে কিন্তু একটা কানাঘুষো মতের বিরোধও কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় হাস্যকর বলে মনে হয়। যখন প্রথমে দাবিটা উত্থাপিত হয়েছিল, নাম করেই বলা যেতে পারে, টাসও যখন অনেকদিন আগে এই দাবিটা করেছিল কিছুটা হাস্যকর মনে হয়েছিল, কিন্তু আজকে আমরা অভিজ্ঞতায় দেখেছি যে না, এটা হাস্যকর নয়, এটা বাস্তব। আমাদের করা দরকার ইসলামপুরের স্বার্থে, ইসলামপুরের মানুষের স্বার্থে। ইসলামপুরের যে ভৌগোলিক অবস্থা, সেই ভৌগোলিক শুধু না, ভৌগোলিক, সামাজিক, সংস্কৃতিগত যে অবস্থান, তার নিরিখেই ইসলামপুর জেলা করা প্রয়োজন। আমি এখানে জেলার ব্যাপার যেমন এরা কনভেনশনে মূল বিষয় লিখেছেন, তার পাশাপাশি আরও 18টি দাবি নিয়ে এরা দাবি করা হয়েছে এই কনভেনশনের বিষয়ে। আমি সেই দাবির মধ্যে একটা বিষয় নিয়ে আমরা আন্দোলন করে থাকি, রেল। পাশাপাশি জেলার পাশাপাশি আমি একটু ছুঁয়ে যাব, প্রথমে মাপ চেয়ে নিচ্ছি। আমি তুলনামূলক আলোচনা করব, অন্যদিকে আমি যাচ্ছি না। তুলনামূলক আলোচনা মানে যেটা বলছিলাম যে কিছু কিছু কথাই উঠে আসছে যে এত ছোট জেলা হতে পারে কি? আমরা যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দিকে তাকাই, এটা আমার কথা নয়, আপনারা সবাই আজকাল সবাই নেট ঘাটতে আমরা ওস্তাদ, বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আছে, আমাদের অনেক কম বয়সী, আমার ছেলের বয়সী আছে, নেট ঘাটতে ওস্তাদ, ঘাটলেই আমরা পাবো প্রচুর। আমাদের মহকুমার যে আয়তন 1750 বা এরকম কিছু একটা আছে, তার
তুল্য বা তার চাইতে অনেক কম আয়তনের প্রচুর জেলা কিন্তু গোটা ভারতবর্ষের বুকে আছে। আমি দু একটা এক্সাম্পল দেবো, বেশি এক্সাম্পল আমি দেবো না। সবচেয়ে বড় আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। সেখানকার একটা জেলা রয়েছে মেমারি, তার আয়তন হচ্ছে 1170 স্কোয়ার কিলোমিটার, 1170 বর্গ কিলোমিটার। উত্তরপ্রদেশ সবচেয়ে জনবহুল রাজ্য, সেখানে 75টা ডিস্ট্রিক্ট রয়েছে। ও সেখানকার সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট হচ্ছে হাপুর, তার আয়তন হচ্ছে মাত্র 660 বর্গ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম 1048 বর্গ কিলোমিটার তার আয়তন, আমাদের চেয়ে কম, অনেক কম, অর্ধেকেরও কম, অর্ধেকের মতন আর কি। হরিয়ানা ফরিদাবাদ 783 স্কোয়ার কিলোমিটার। আসামের মানকাছার 568 স্কোয়ার কিলোমিটার। এত ছোট ছোট জেলা রয়েছে গোটা ভারতবর্ষের বুকে। নেট সার্চ করে আরো অনেক অনেক জেলা পাওয়া যাবে। আর আমাদের পশ্চিমবঙ্গে যদি আসি, পশ্চিমবঙ্গে আমরা দেখব যে আপনার হাওড়া, প্রসিদ্ধ জেলা হাওড়ার আয়তনে কিন্তু 1400 সামথিং। পশ্চিম বর্ধমান, তার আয়তনে 1400 সামথিং, 1416 সামথিং। আর হচ্ছে আপনার দক্ষিণ দিনাজপুর 2122 স্কোয়ার কিলোমিটার। আর সদ্য হচ্ছে 2017 সালে দার্জিলিং থেকে ভেঙে কেটে কালিম্পং ডিস্ট্রিক্ট করা হয়েছে, যার আয়তন হচ্ছে 1044 বর্গ কিলোমিটার। তাহলে ইসলামপুর কি দোষ করলো? এত লম্বা, কোথাও এরকম নেই। আমি হঠাৎ করে বলতে পারি, গোটা পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে, আমি অনেক ঘাটাঘাটি করেছি, কোনো জেলাতেই প্রত্যন্ত এলাকা থেকে জেলা সদরের দূরত্ব আমাদের এখানে যেমন রয়েছে 160 বা 170 কিলোমিটার, দাসপাড়া প্রত্যন্ত অঞ্চল বা সোনাপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে 160 বা 170 কিলোমিটার, কোথাও কিন্তু এরকম নেই। জলপাইগুড়ি বিভাজিত হয়েছে, আলিপুরদুয়ার হয়েছে। জলপাইগুড়ি বিভাজিত হলেও দূরত্ব তো একই আছে। আলিপুরদুয়ার থেকে তার দূরত্ব ছিল সম্ভবত 98 কিলোমিটার। আজ জেলা ভাগ হয়ে গেছে। আসানসোল, বর্তমানের আসানসোল থেকে দূরত্ব ছিল বর্ধমান জেলা সদরের 109 কিলোমিটার। অত কম তবু দেখুন, তাও ভাগ হয়েছে। আমাদের ব্যাপারে কিন্তু কোনো ভাবনা নেই। ইসলামপুরের ব্যাপারে কোনো ভাবনা নেই, অনেক ব্যাপারেই আছে। এখনো ভাবা হচ্ছে কিছু জেলা ভাগ হবে। আপনারা দেখেছেন হয়তো সাম্প্রতিককালে, কয়েকদিন আগে প্রতিদিন পেপারে আর বর্তমান পেপারে বেরিয়েছে যে 4টা আরো জেলাকে ভাঙা হচ্ছে, যে জেলাগুলো বড় বড় রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, দার্জিলিং, বীরভূম, এই জেলাগুলোকে ভাঙার পরিকল্পনা হয়েছে, ভাবা হয়েছে, কিন্তু ভাবা হয়নি আমাদের কথা। আমাদের কথা কিছুতেই কোনোদিনই ভাবা হয় না। আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গাটাতে আমাদের কথা ভাবা হয় না বলেই আমরা এত বঞ্চনার মধ্যে আছি। একটা বাইপাস ইসলামপুরে হয়েছে, সেই বাইপাসের জন্য আমাদেরকে দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই, রায়গঞ্জে বাইপাস হচ্ছে, কোনো আন্দোলন করতে হলো না, কিন্তু নতুন একটা বাইপাস হচ্ছে, একটা বাইপাস আছে, আরেকটা বাইপাস হচ্ছে, কোনো আন্দোলন করতে হচ্ছে না। আমাদের ইসলামপুর কলেজ 1400 স্টুডেন্ট নিয়ে ঢুকছে, রেকর্ড, আমি জানি না ভারতবর্ষের মধ্যে রেকর্ড আছে কিনা, যতদূর আমি শুনেছি ভারতবর্ষের মধ্যে এটা একটা রেকর্ড। 14,000 স্টুডেন্ট, গতবার প্রচুর সংখ্যায় স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমাদের কথা ভাবার কেউ নেই। আমাদের কথা ভাবার নেই বলেই কাঞ্চনজঙ্ঘা স্টপেজের জন্য আমাদের দশকের পর দশক ধরে আন্দোলন করতে হয়। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আমাদের পেছনে লাগার জন্য, আমাদেরকে পিছিয়ে রাখার জন্য চক্রান্তকারীর কিন্তু অভাব নেই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো। আমার যে বিচরণ ক্ষেত্র শিক্ষকতা, সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল দেবো, ছোট্ট এক্সাম্পল দেবো। এটা দিয়ে আপনারা মিলিয়ে দেখবেন, অন্যান্য যারা আছেন তাদের যদি অভিজ্ঞতা থাকে তারা বলবেন, শেয়ার করবেন। 2000 সালের আগে আমি যেহেতু শিক্ষকতা করতাম, আন্দোলন করেছি আমরা প্রচুর। জেলা ভাগ হয়েও, 1992 সালে জেলা ভাগ হয়েও আমাদের সমস্যা কিন্তু মেটেনি। সেদিনে আমরা আন্দোলন করেছিলাম ইসলামপুরে একটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের অফিস করা হোক, পদ সৃষ্টি করা হোক। আমাদের আন্দোলনের ফলে 2000 সালে একটা অফিস এবং পদ সৃষ্টি করা হয়েছিল।
চক্রান্তের কারণে ফাইলটা কলকাতা থেকে আউট হয়ে গেল, কলকাতার বিকাশ ভবনের যে অফিস, সে অফিস থেকে আউট হয়ে গেল, সে ফাইল আর পাওয়া গেল না। কি বলবেন আপনি? চক্রান্ত ছাড়া কিছু হতে পারে? সরকারি নোটিফিকেশন বেরোলো, অফিস হবে, অফিস হলো না। এই গভর্নমেন্ট আসার পরে আমরা দরবার করেছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, তার সঙ্গে কথা বলেছিলাম, উনি বললেন যে না, হয়ে যাবে, এর মধ্যেই হয়ে যাচ্ছে। বছর 5 আগে আমরা গিয়েছিলাম, হলো না। এনারা করবেন প্রত্যেকে, রায়ারা বলুন, এরা করবেন প্রত্যেকে। কোনো একটা জায়গা থেকে, শক্ত জায়গা থেকে চক্রান্ত হচ্ছে ইসলামপুরকে পিছিয়ে দাও, ইসলামপুরের মানুষের জন্য সুযোগ সুবিধা যেন না পায় কোনো দিক থেকে। এটা ছোট্ট নজির আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা জায়গায় গিয়ে আরেকটা প্রসঙ্গ বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে রেলে ক্যাপিটাল এক্সপ্রেস একটা আছে, আপনারা জানেন, পাটনা থেকে এনজেপি, পাটনা থেকে কামাখ্যা পর্যন্ত যায়। সেই ট্রেনটা বিহার হচ্ছে তার অরিজিন। আমরা বহুদিন ধরে পড়ে আসছি, ক্যাপিটালের বহু মানুষও বলেছেন ক্যাপিটাল রেল এক্সপ্রেস চাই আলুয়াবাড়িতে, হলো না। ক্যাপিটাল এক্সপ্রেস যখন ফুটিয়ে দিল, মানে আপনার বাগডোগরা আর ঠাকুরগঞ্জ দিয়ে ফুটিয়ে দিল, ঠাকুরগঞ্জে স্টপেজ হলো, আলুয়াবাড়ি কিন্তু হলো না। কারণটা বুঝে নেবেন আপনারা। তেলটা বাংলার মধ্যে মনে পড়ে না, তেলটা সুধানি, সেখানে ক্যাপিটাল এক্সপ্রেস দাঁড়ায়, আলুয়াবাড়িতে হলো না। কারণ কি? ক্যাপিটাল এক্সপ্রেসে প্রচুর লোক বিহারের দিকে যায়, প্রচুর লোক পাটনায় যায়। আলুয়াবাড়ির সেল হবে। আলুয়াবাড়ির এখন যা মান আছে, আলুয়াবাড়ির মান হচ্ছে NSG 5 বলা হয় রেলের ভাষায়। সেটা NSG 4 চলে আসবে, আর অনেক উন্নতি হবে আলুয়াবাড়ি। এটা একটা চক্র, একটা লবি চাইছে না, যার জন্য কিছুতেই আলুয়াবাড়িতে ক্যাপিটালের স্টপেজ হলো না। ভাবুন তো, তেলটা সুধানি, ঠাকুরগঞ্জ, এই জায়গাগুলোতে এত বড় একটা গাড়ি স্টপেজ হতে পারে, যেহেতু ওই স্টেটের অরিজিন বলে। তাহলে আমরা বলতে পারি না আমাদের স্টেটের অরিজিন হচ্ছে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, পাহাড়িয়া এক্সপ্রেস, হলদিবাড়ি এক্সপ্রেস, এগুলো স্টপেজ কেন আলুয়াবাড়িতে হবে না? হচ্ছে না, কারণ লবি কাজ করে যাচ্ছে। আমরা আন্দোলন করে যাচ্ছি, অনেকেই আন্দোলন করে যাচ্ছেন, এখানে অনেক সংগঠন আছেন, তারা আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু সে স্টপেজ কিন্তু কিছুতেই হচ্ছে না, এই একমাত্র লবিবাজির জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ইসলামপুরে মাত্র 10 জোড়া ট্রেন দাঁড়ায়, কিষানগঞ্জে সেখানে দাঁড়ায় 57 জোড়া। ধূপগুড়ি এক্সপ্রেস ট্রেন, ধূপগুড়িতে একটা ব্লক শহর, সেখানে দাঁড়ায় 27 জোড়া ট্রেন। ভাবতে পারেন, 27 জোড়া। মুম্বাই, ব্যাঙ্গালোর যাওয়ার সব ট্রেন দাঁড়ায়। বিহারের নওগাছি একটা জায়গা রয়েছে, ব্লক শহর, সেখানে দাঁড়ায় 28 জোড়া ট্রেন দাঁড়ায়, রাজধানী পর্যন্ত দাঁড়ায়। আমার ইসলামপুর পুলিশ জেলা আছে, আমার ইসলামপুর মহকুমা শহর, অথচ আমার ইসলামপুরে কিন্তু দাঁড়াচ্ছে না, কিছুই না। সবই হচ্ছে দুই জায়গার চক্রান্ত। একটা হচ্ছে রেলের কোনো লবির চক্রান্ত, আরেকটি হচ্ছে অন্য কোনো জায়গার চক্রান্ত। ইসলামপুরকে জেলা হওয়া নয়, ইসলামপুরকে কোনো কিছুই হতে দেবে না, ইসলামপুরকে উন্নতি হতে দেবে না। এই পরিপ্রেক্ষিতে আমি আমার বক্তব্য শেষ করছি। ফিতো আজকে যে সূচনা করেছে, আন্দোলনের সূচনা করেছে নতুনভাবে, সেই আন্দোলনে আমাদের ইসলামপুরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দরকার। আগামীতে আরও বেশি বেশি সংগঠনকে কী করে এই আন্দোলনের মধ্যে সামিল করা যায়, তা ভিতর নেতৃবৃন্দ নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন, আলোচনা করবেন। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন, আমাদের যারা প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি আছেন, MP এরা যারা আছেন, চেয়ারম্যান আছেন, এদেরকে বাদ দিয়েও কিন্তু কোনো আন্দোলন, কোনো কিছু করা সম্ভব নয় বলে আমার মনে হয়। এদেরকেও আপনারা ছোটো আকারে হলেও কোনো সভাতে আপনারা রাখবেন, এটাকে আলোচনা করবেন কী করে এটাকে বাস্তবায়িত করা যায়। কারণ আমাদের অভিজ্ঞতায় বলে, ইসলামপুর বাইপাসের আন্দোলন যখন হয়েছিল, তখন কিন্তু সবাই, সেই সময়ে যারা ছিলেন সমস্ত দলের, সমস্ত প্রশাসনিক স্তরে যারা ছিলেন, জনপ্রতিনিধি যারা ছিলেন, সবাইকে আন্দোলনের মধ্যে ছিলেন। সেজন্য আমি প্রত্যাশা করবো ফিটোর কাছে যে সবাইকে নিয়ে আমরা আন্দোলন করি, কাউকে ব্যাপ্ত যেন আমরা না করি। আর অন্যান্য বিভিন্ন শহরে যেভাবে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, অন্যান্য ব্যবসায়ী সংগঠন আছে, তারা যেভাবে জনসাধারণের জন্য আন্দোলন করেন, অনেক দাবি আদায় করেছেন, ফিটো ভবিষ্যতে এই আন্দোলন শুধু নয়, আরও অন্যান্য আন্দোলনে সামিল হবেন। আমরা সবাই তাদের পাশে থাকবো। এই
কামনা জানিয়ে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রদ্ধেয় হিমাংশু স্যার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের যে প্রজন্ম আছে তারা অনেক কিছুই জানলো, না হলে হয়তো আমাদের এই জিনিসগুলো অজানা থেকে যেত। আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য ফিটোর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স কনসার্নের পক্ষ থেকে বাপন দাস মহাশয়কে মঞ্চের আকারে অনুরোধ জানাচ্ছি। এরপরে বক্তব্য রাখবেন ফিটোর জেনারেল সেক্রেটারি সুভাষ চক্রবর্তী মহাশয়। সুভাষ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাপন দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পঙ্কজ ভগত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে ইসলামপুরের সকল বুদ্ধিজীবী, ছাত্র, যুব সমাজ, সোশ্যাল সংগঠন, এনজিও, সেই সোনাপুর থেকে আমাদের করণদিঘি পর্যন্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এখানে এসেছেন। তাদেরকে এই রৌদ্রের মধ্যে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য সবার প্রথমে আমি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আমাদের যারা আছেন বিশিষ্ট অতিথিবর্গ, মাননীয় শ্রী হিমাংশু সরকার মহাশয়, প্রাক্তন শিক্ষক এবং সোশ্যাল ওয়ার্কার, মঞ্চে উপবিষ্ট ডাক্তার সুজিত সাহা, আমাদের ইসলামপুরের একজন সুনামধন্য চিকিৎসক, মঞ্চে উপবিষ্ট শিক্ষারত্নপ্রাপ্ত শ্রী মানিক চন্দ্র দাস মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের নিশিকান্ত সিনহা মহাশয়, মঞ্চে উপবিষ্ট মাননীয় আব্দুল জাফর মহাশয়, সিনিয়র অ্যাডভোকেট, করুণাময় দাস, সিনিয়র অ্যাডভোকেট, এবং অন্যান্য গার্লস স্কুলের আমাদের হেডমিস্ট্রেস দিদি, সব জায়গায় সবসময় যে কোনো আমাদের ইসলামপুরের উন্নয়নের ক্ষেত্রে থাকে, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং আর যারা আছেন তাদের প্রত্যেককে আমাদের ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আছেন আমাদের সভাপতি, সহসভাপতি, আমাদের মুখপাত্র, আমাদের সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রশাসনিক সম্পাদক, আমাদের কোষাধ্যক্ষ, সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা আলোচনা করবেন, তাদের আলোচনা শুনবো। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। প্রয়োজনে আমি পরবর্তীতে আবার বলবো। সুভাষ চক্রবর্তী, হ্যালো 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 সুভাষ চক্রবর্তী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। নন্দঝাড় ব্যবসায়ী সমিতির সম্পাদক সভাপতি আনন্দ কুমার মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এর পরের বক্তব্য রাখার জন্য
বিশিষ্ট আইনজীবী করুণাময় দাস মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের জন্য। নমস্কার। আজকে এক বিশেষ উদাহরণে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি মঞ্চে উপবিষ্ট দুটো যারা কর্মকর্তা তাদেরকে জানাই নমস্কার, এবং যারা মঞ্চে উপবিষ্ট আগে যারা আছেন তাদের নমস্কার জানাচ্ছি। সামনের সুদীবৃন্দদের আমি নমস্কার জানাচ্ছি। আপনারা এই রোদের মধ্যে আজকে এই অনুষ্ঠানটা সবাই এসছেন, এতে আমরা সবাই খুশি। যে ব্যাপারটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ইসলামপুরের উৎপত্তি বলতে যেটা হচ্ছে বিহার থেকে বেঙ্গল যখন এসছে তখন থেকেই কিন্তু আমাদের একটা দাবি ছিল ইসলামপুরটাকে জেলা করতে হবে। কারণ হচ্ছে এর অবস্থান, এর কৃষ্টি, কালচার, ভাষা একদম আলাদা। সেই মোতাবেক এটাকে ডিস্ট্রিক্ট করতে হবে। সেটাকে নিয়ে এখানকার জনগণ মাঝে মাঝে একটু করেছে। কিন্তু আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এত সুন্দর সবাইকে নিয়ে জোরালো একটা আন্দোলন করার যে চেষ্টা হয়নি। আমি আশা করব ফেটো আজকের যে আন্দোলনের সাথে আমাদের সবাইকে জড়িত করেছে তাদের সাথে আমরা সবসময় থাকবো। তাই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের জেলাকে আমরা ছিনিয়ে নিয়ে আসবো, এটা বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। করুণাময় মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের বক্তা মানিকচন্দ্র দাস মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের জন্য। নমস্কার। উপস্থিত সভাপতি, উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, উপস্থিত ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমি শিক্ষারত্ন পুরস্কৃত শিক্ষক হিসাবে, সমাজ চেতনা সম্পাদক হিসাবে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন, নমস্কার জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনকে, যারা এই বিশাল কনভেনশনে আয়োজন করেছেন। আমি এই কনভেনশনের সাফল্য কামনা করে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলতে চাই। আপনি জানেন যে ইসলামপুরে জেলা চাই, এই দাবি ফিটুর যুক্তিসঙ্গত দাবি বলে আমি মনে করি। কারণ উত্তর দিনাজপুর জেলার উত্তর দিকের সীমান্তবর্তী এলাকা থেকে জেলা সদর কর্ণজোড়ার দূরত্ব প্রায় 150 থেকে 160 কিলোমিটার, যা নদীরবিহীন। সম্ভবত পশ্চিমবঙ্গে অন্যান্য জেলা সদর থেকে দূরত্ব 80 থেকে 90 কিলোমিটার। ইসলামপুরে সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী বলুন, কর্মচারী বলুন, ছাত্র বলুন, যুব বলুন, দিনের মধ্যে কর্মশালায় গিয়ে অফিসিয়াল কাজ করে আসতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার জন্যে হোটেলে থাকতে হচ্ছে। যারা থাকতে চান না, গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে। তাছাড়া ইসলামপুর উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। ইসলামপুর বঞ্চিত। আমি জানি যে ফিটু যে অপারেশন, যে অর্গানাইজেশন ফেডারেশন ইসলামপুর অর্গানাইজেশন ঘনিষ্ঠ আন্দোলন শুরু করেছেন জেলার দাবি নিয়ে। আমি সর্বস্তরের জনগণের আহ্বান জানাবো, আপনারা এই অর্গানাইজেশনের ডাকে সংঘবদ্ধ হন, এই তাদের অভিযানে যোগদান করুন। আমরা জানি ইসলামপুর ফেডারেশন ইসলামপুর অর্গানাইজেশন ইতিপূর্বে অনেক আন্দোলন করেছেন, যেমন বাইপাস নিয়ে আন্দোলন করেছে, তার সুফল আমরা পেয়েছি। বাইপাসের আন্দোলনে বাইপাস রোড চালু হয়েছে, যার জন্য আরেকবার আমি এই ফিটুকে অভিনন্দন জানাচ্ছি।
আমি যখন রামগঞ্জের প্রাক্তন প্রধান ছিলাম এবং জেলা কমিটির মেম্বার সর্বশিক্ষার মেম্বার ছিলাম, অনেক সময় রায়গঞ্জে গিয়েছি, কর্মসভায় গিয়েছি, মিটিং করেছি, সন্ধ্যা হয়ে গেছে, ওই সময় হোটেলে থাকতে হয়েছে। মনে মনে ভাবতাম কবে ইসলামপুর জেলা হবে, একটু শান্তি পাওয়া যেত। আমার বন্ধু বান্ধব যারা ছিলেন সঙ্গে, আমরা আফসোস করতাম, রাত্রে থাকতাম আর দুঃখ প্রকাশ করতাম। এবার আনন্দের বিষয় যে এই ইসলামপুর যে ফাউন্ডেশন ইসলামপুর অর্গানাইজেশন বলিষ্ঠ উদ্যোগ নিয়েছেন, এই বলিষ্ঠ উদ্যোগের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি এই অবিলম্বে ইসলামপুরকে জানা চাই, এই দাবিকে পূরণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন জানাচ্ছি। আশা করি পশ্চিমবঙ্গ সরকার এই জিনিসের বিবেচনা করবেন এবং জেলার মান্যতা দেবেন। পরিশেষে স্বরচিত কবিতায় কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কবিতার নাম ইসলামপুরকে জেলা চাই। ইসলামপুর মহকুমাকে জেলা চাই, জেলা চাই, যুক্তি সঙ্গত দাবি সবাইকে জানাই। রাজ্য সরকারের প্রতি করছি দৃষ্টি আকর্ষণ, উত্তর দিনাজপুর জেলা হোক বিভাজন, ইসলামপুর জেলা হোক চাই ইসলামপুরের জনগণ। আশা করি রাজ্য সরকার দাবি করিবে পূরণ। ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন, যার বলিষ্ঠ উদ্যোগে আজ হচ্ছে এই কনভেনশন। এই কনভেনশন সফল হোক আমরা চাই। উপস্থিত সর্বস্ত জনগণকে আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা জানাই। পরিশেষে করোনা আবহে কোভিড বিধি মেনে সবাই করুন জীবনযাপন। ফিটু ও সমাজ চেতনার পক্ষ থেকে রইল আমাদের আন্তরিক আবেদন। নমস্কার। শ্রী মানিকচন্দ্র দাস মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। এরপরে আমরা ডক্টর সুজিত কুমার সাহা মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের জন্য। নমস্কার। মাননীয় সভাপতি, মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে যারা আছেন, আমার প্রিয় শহর ইসলামপুরবাসী। আমি ইসলামপুরের সাথে যুক্ত সরাসরিভাবে 1966 সাল থেকে। তখন ক্লাস 5-এ এসে ইসলামপুর হাই স্কুলে ভর্তি হলাম, বাবা ভর্তি করে। তার আগেও 1962, আমি একটু অতীতটা বলছি এই জন্য, অতীতকে একটু চিন্তা করে বাবাটা ভেবে বর্তমানে আসা এবং বর্তমান থেকে আমাদের ভবিষ্যতে যাওয়া, এটাই হচ্ছে জীবনের নিয়ম, যেটা আমি মনে হয় আমার। সেই জন্য একটু অতীতকে দিকে একটু ফিরে তাকাই। তার আগেও 1962 সাল, তখন গোয়ালগঞ্জ দাসপাড়া আপনারা জানেন, সেই বিওপি বর্ডার আউটপোস্ট, সেখানে বাবা পোস্টিং ছিলেন। প্রসঙ্গত আমার বাবা এখন স্বর্গত, উনি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তখনই বাবা বলতেন ইসলামপুর শহরটা কীভাবে হলো, কীভাবে পুরুলিয়া বিহার থেকে এলো। যেটা বললেন আমাদের শ্রী হিমাংশু দা, যেটা বললেন হিমাংশু দা আমাদের সিনিয়র দাদা, আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্রও বটে। হিমাংশু যেটা বললেন যে আমরা ইসলামপুরের মানে জন্ম থেকেই, প্রথম থেকেই ইসলামপুরকে আমরা জেলা চেয়ে এসেছি। এটা বাস্তবিকভাবেই এটা আমরা চেয়ে এসেছি, কিন্তু খুব জোরালো দাবি আমরা তুলে ধরতে পারিনি। তো সেটা ফিটো, অর্থাৎ ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন শুরু করেছে। এরা কিন্তু বিভিন্ন সংগঠন, যেমন বললেন টাসো বা এরা করেছিলেন, খুব একটা ফলপ্রসূ হয়নি আমার মনে হয়। তো যেটা ফিটো আজকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করলেন, যার জন্য আমি একটু নিজে একটু তাগিদ অনুভব করলাম যে হ্যাঁ, বাবা যেটা বলে গেছিলেন যে এটা জেলা করা হোক, সেই সময়টা বাবা তো চলে গেছেন, আমরা
এটা যদি আমরাও না বলি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কোথায় ভুলেই যাবে বা মনে করতে পারবে না। যে ওই আমরা ডিমান্ড করেছিলাম তখন থেকেই যে ইসলামপুরকে জেলা চাই। যথার্থ অর্থেই ইসলামপুরের ভৌগোলিক অবস্থা এই সম্পর্কে আমি আর কিছু বলবো না, এখানে অনেকে সবাই জানে, কিছু কিছু জানে। প্রতিবেদনও লেখা আছে, আমাদের যেটা ফিটো যা প্রতিবেদন দিয়েছিল তাতেও সব লেখা আছে। এখনই পেলাম যেহেতু না সেখানেও কিন্তু লেখা আছে পত্রিকায় সমস্ত দাবি সমূহ এবং যথার্থ দাবি সবগুলো আমি পড়ছিলাম। তো ইসলামপুরকে জেলা করতে হবে, এটা এই যে আমাদের চিকেন নেক যে ডিফর্মিটি হয়ে আছে আমাদের, এই ডিফর্মিটি আমরা চাইব না। এটা ঠিক জেলা প্রকৃত যেটা পরিকাঠামো সেটা গড়ে উঠুক, অবশ্যই আমাদের ইসলামপুর জেলা হোক। আমাদের যারা ইসলামপুর প্রপারে আছে তারা হয়তো খুব একটা সমস্যার সৃষ্টি হবে না, কিন্তু যারা একদম প্রান্তিক, এই যেমন ধরুন নন্দজাত থেকে কে জন্য নন্দজাত থেকে সংগঠন এসছেন, এরকম আরও প্রান্তিক অনেক জায়গা আছে, গোয়ালপুকুরের বলুন, লোধনের বলুন, এদিকে সোনাপুর, দাসপাড়া, শিয়াগদের ধরুন শীতলঘাটা পর্যন্ত, অর্থাৎ সোনাপুর পেরিয়ে সেই পর্যন্ত তাদের সংগঠন বা তারাও আছে। তাদেরকেও কিন্তু প্রয়োজনে রায়গঞ্জে ছুটতে হয়। তখন রায়গঞ্জে যাওয়া হতো আরও অনেক কঠিন ছিল। এখন অপেক্ষাকৃত সহজ হচ্ছে, কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থাটা এখন অনেকটা ভালো হচ্ছে, উন্নত হচ্ছে। তা হোক, আরও ভালো হোক, কিন্তু জেলা আমাদের চাই, দ্যাট ইজ এ মাস্ট, এটা লাগবে আমাদের। আমি এর প্রয়োজন বিভিন্ন যারা সংগঠন, বিশেষ করে ব্যবসায়ী সংগঠন বলুন বা যারা ছোটোখাটো শিল্পের সাথে যুক্ত আছেন, অন্যান্য আধিকারিকরা যারা আছেন তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, এদের প্রয়োজনের কথা বলি ভাবছি। আমি বলছি যে নিশ্চয়ই জেলা চাই। শহরে যারা করেছি তাদের হয়তো অতটা দরকার হবে না, কিন্তু তা না, শহরের লোকে কিন্তু শহর নয়, গ্রামে কিন্তু আমাদের আসল প্রাণ। গ্রামকে বাঁচিয়ে রাখতে গেলে পরে ইসলামপুরকে অবশ্যই জেলা করতে হবে। আমি আর কিছু বলবো, সবাইকে নমস্কার, ধন্যবাদ, আমি শ্রদ্ধা জানাই। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু মহাশয়কে। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্যার উমেশ ঝা মাস্টারমশাই, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এর পরবর্তী বক্তা শ্রী নিশিকান্ত সিনহা মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানানো। মঞ্চে ভূমিষ্ঠ ফেডারেশন অফ ট্রেডার্স, ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের সভাপতি মাননীয় কানাডার বোঝা সাহেব, উপস্থিত ডাক্তার সুভাষ মহাশয়, উপস্থিত যারা মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন এবং আপনারা যারা সামনে রয়েছেন বিশিষ্ট ইসলামপুর নাগরিকবৃন্দ, আমি মোটামুটি অনেককেই চিনি, আমি চেনা আমার। তো আপনারা যে আজকে যে জেলা চাই, ইসলামপুরকে জেলা চাই বলে যে মশাটা দাঁড়িয়ে দিলেন, জেলা না হওয়া পর্যন্ত কিন্তু এই মশা জ্বলবেই, এবং এই মশাটাকে দাঁড় রাখতে হবে যতদিন না ইসলামপুর জেলা হচ্ছে। আমি ইসলামপুর অঞ্চলের ভূমিপুত্র। আমি দেখেছি 1958 সালে যখন এসডি অফিসটা উদ্বোধন হয়, আমি তখন কিষানগঞ্জে পড়াশোনা করতাম। তো আমরা সাইকেল নিয়ে বন্ধুরা এখানে এসেছিলাম। তো সেখানে এই যে স্কুলটা আছে, এই যে রাস্তাটা আছে, তখন ছিল মাটির রাস্তা ছিল 1958 সালে, তেমন এই ছিল না, মেন রাস্তাটাই ছিল। তো আমরা সাইকেল নিয়ে খুব পরিশ্রান্ত হয়ে গেছিলাম।
চা খাবো, জল খাবো, খাবার রাস্তা নেই, ওখানে আসলাম। তো সেখানে ছিলাম, ওখানে পশ্চিমবঙ্গের উপকার ডাক্তার বিধানচন্দ্র রায় একবার বলেছিলেন যে এই যে বিহার থেকে যে ট্রান্সফার এরিয়া যেটা যেটা পশ্চিমবাংলায় এসছে, সেটা যে এই রাস্তার পাশে যাওয়া এই যে শহর ইসলামপুর শহরটা, তখন শহরটা সেভাবে গড়ে ওঠেনি। তখন ছোটো ছোটো হাতের মতো ছিল চেহারা ইসলামপুরটা। তো সেটাকে মহকুমা সদর করে প্রশাসনিক ভবনের মানে ভিত্তি স্থাপন হয়েছিল। তো সেখানে বলা হয়েছিল যে আগামীতে ইসলামপুরের উন্নয়ন হবে। সাব ডিভিশনের হিসাবে আমরা বিভিন্ন দিকে বঞ্চিত, যেটা হিমাংশুবাবু বললেন, কিন্তু এখন যেটা প্রাপ্তি পাচ্ছি কিছুটা পুষিয়ে নিয়েছি, কিন্তু আরও চাই আমাদের। কীভাবে? যেটা হিমাংশুবাবু বললেন যে অনেক ট্রেন দাঁড়ায় না এখানে, আজও কিন্তু আলুয়াবাড়ি রোড স্টেশনটা ইসলামপুর এখনো হলো না, নাম হলো না। আজকে আপনারা যে দাবিটা তুললেন জেলা চাই, জেলা হলে কি হবে? জেলা হলে যে বরাদ্দ, টাকার যে বরাদ্দ সেটা বাড়বে, শিক্ষার মানটা বাড়বে, আরো স্কুল কলেজ হবে, হয়তো ইউনিভার্সিটিও হতে পারে। আজকে গোয়ালপুরের মতো একটা জায়গায় একটা কলেজ নাই, এটা ইসলামপুরই অঞ্চল। তো এইভাবে জেলা পুলিশ জেলা সদর হয়ে গেছে, ঠিক তেমনি প্রশাসনিকভাবে আমরা ইসলামপুরকে জেলা চাই। আমার মনে আছে 1965 সালে আমি যখন সেখানে কলেজে পড়তাম, তখন ম্যালেরিয়া ইন্সপেক্টরের নাম ছিল আগে সার্ভিলেন্স ইন্সপেক্টর। সে পরীক্ষা দিতে যেতাম আমরা, ওই ইটামধ্যে যেতে হতো বালুঘাটে। সেই তার মানে ফিটিং নিয়ে এখান থেকে আমরা কিষান থেকে উঠতাম, কিষান থেকে চলে গেলাম রায়গঞ্জ, বিকেল হয়ে গেল। ওখান থেকে মোহনবাড়ি থেকে 5 টাকা ট্যাক্সি দিত, তখন ভাড়া ছিল 5 টাকা। 1965 সালে যারা তখন যদি সার্ভিস ইন্সপেক্টর, যেটা বালুঘাটে মানে পরীক্ষা হয়েছিল, প্রথম কর্মসংস্থান শুরু হয়েছিল, আমি তখন পার্ট 1-এ পড়তাম ইসলাম কলেজে, কিষান কলেজে। তো সে টোটালি থাকতে হচ্ছিল সেখানে যাওয়ার জন্য। তো ঠিক তেমনি এই যে আজকে পশ্চিম দিনাজপুর দেখলাম, এখানে পশ্চিম দিনাজপুর পরে আপনার উত্তর দিনাজপুর হলো 92 সালে, তারপর আপনার ইসলামপুর। এই ইসলামপুরের অনেক সমস্যা আছে। তো জেলা হলে ব্যবসায় যেখানে দেখলাম ব্যবসায়িক সমস্যা, যেটা প্রতিনিধি অনেকে আপনার রয়েছেন, খুব ভালো লাগলো যে কাজটা আমরা বুদ্ধিজীবীরা করতে পারলাম না। আমার এখানে ছোটো ভাই কত আছেন পাশাড়ু, সে তাকেও সংগঠন থেকে ইসলামপুরকে জেলা চাই দাবি তুলেছিল, সেটা সে ঠিক সেভাবে আওয়াজটা তুলেছিল, কিন্তু তেমনভাবে জোর হতে পারেনি। কিন্তু আমার মনে হয় যে আজকে যেভাবে আপনারা ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন যে পদক্ষেপটা নিয়েছে, সেটা জোরালো হবে। আমি তো দেখছি এখানে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন, এখানকার নাগরিকরা রয়েছেন। তো আপনারা যে সমবেত হয়ে আন্দোলনটা হিংসাত্মক নয়, আমরা চাইবো দিদির কাছে, দিদিকে বলবো যে দিদি আপনি কার সঙ্গে করলেন, যেখানে মোটামুটি পপুলেশন 8 সামান্য বেশি, যেখানে 1000-এর উপরে আপনার বর্গ কিলোমিটার, আমার এখানে 16 লাখ পাবলিক রয়েছে বা জনগণের সংখ্যা রয়েছে। তো আমাদের বিভিন্ন রকম সমস্যাগুলোকে তো আমাদের এখানে জেলা করা উচিত। আমি বলবো যে আমরা যে আন্দোলনটা শুরু করেছেন তার পাশে আমরা আছি, আমরা থাকবো, এবং যখনই আমরা ডাক্তার করব আন্দোলনে বা কোনো ডেপুটেশনে আমরা যারা বুদ্ধিজীবী রয়েছি, বিভিন্ন সংগঠন রয়েছে, আমরা আমাদের সাহিত্য সংগঠন আছে ও বিভিন্ন সংগঠনে যারা লোক আছি, আমাদেরকে বললে আমরাও সঙ্গে আপনার সাথে একসাথে যাবো, যে ভাই বুঝিয়ে বলবো যে আমাদেরকে কেন জেলা চাই। কিছুক্ষণ আগে আপনারা বলেছেন, অনেকেই বলেছেন,
যে কেন জেলা চাই সেটা আমি পুনরাবৃত্তি করতে চাইছি না, কিন্তু এই যে দাবি যেহেতু একজন ইসলামবাসী হিসাবে আমি চাই যে ইসলামটাকে জেলা করা হোক, এবং যতক্ষণ না জেলা হচ্ছে ততদিন পর্যন্ত এই দাবির সপক্ষে আন্দোলন চলুক। আছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ নিশিকান্ত সিনহা মহাশয়কে। ওনার বক্তব্যের মধ্যে থেকে একটা কথা উঠে আসে, প্রদীপ জ্বালানোর জন্য সলতার প্রয়োজন, সেই সলতার কাজ ফিটো করেছে, তেল আর আলোর কাজ আপনাদের সবাইকে মিলে করতে হবে। অতএব এখানে উপস্থিত সবার আমাদের দায়িত্ব ইসলামপুর মহকুমাকে জেলাতে, পূর্ণাঙ্গ জেলাতে রূপান্তরিত করতে হবে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স কনসার্নের পক্ষ থেকে বাপন দাস মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকেই জানেন আমার বিধাননগরে বাড়িটাই খালি বিধাননগর, থাকি হাতিয়াগঞ্জ, আর 12 নম্বর বুথে ভোট দিই। খুব কষ্ট হয়, হাতিয়া থেকে এই রায়গঞ্জ যেতে খুব কষ্ট হয়েছিল 2000 সালে যখন চাকরিটা পেয়েছিলাম। রবিবারে ইন্টারভিউটা ছিল, শনিবার সকালে বেরিয়েছি, ইটাহারে ছিলাম, তারপরে রোববারে ইন্টারভিউ দিয়ে পরের দিন মেডিকেল করে মঙ্গলবার এসে 4 দিন সময় লেগেছিল বাড়ি ফিরতে। আর যদি ইসলামপুরে সদর শহরটা হতো তাহলে কিন্তু আমার ইন্টারভিউ দিতে কষ্ট হতো না। আমি হাতিয়ার সেই প্রত্যন্ত গ্রামের ছেলে, সীমান্তবর্তী এলাকার গ্রামের ছেলে। আজকে ভিটো যে এখানে যে অর্গানাইজেশনটা চালাচ্ছে, কিছু ভুল ত্রুটি এই কারণে আছে, আমি প্রশাসনের এমন জায়গায় থাকি, কাজ করি, আমি জানি কাজ করতে গেলে ভুল হয়, কিন্তু কাজটা শুরু করেছে আমাদের কিন্তু ইসলামপুর জেলার দাবি না, এটা আমাদের অধিকার। ডক্টর বিধানচন্দ্র রায় বলে গিয়েছিল ইসলামপুর জেলা হবে, সেই অধিকার নিয়ে আমি রাস্তায় খালি আমি একা না, আমার সঙ্গে আমার সিস্টার ব্রাদার্সের 50টা ছেলে মেয়ে আজকে রাস্তায়। ইসলামপুরে অনেক এনজিও সোসাইটি আছে, কিন্তু একমাত্র সিস্টার ব্রাদার্সের 50টা ছেলে মেয়ে যারা কলেজে পড়ে তারা রাস্তায়। একটাই দাবি, তাদের পরবর্তী প্রজন্ম যেন এই সুযোগ সুবিধাটা পায়, তাই আমি রাস্তায়। আমি বক্তব্য বেশি দিব না, আমার যেই আজকে যে দায়িত্ব ছিল পঙ্কজ ভগত সে বলবে, কারণ আমরা শহরে তো অনেক সুযোগ সুবিধা আছে। আজকে আপনারা জানেন কি, সন্ধ্যা 6টার পরে শিলিগুড়ি থেকে আমরা যদি ইসলামপুর আসি বাসে 100 টাকা দিতে হয়। রাস্তায় সোনাপুরের মোড়ে বা 3 মাইলে বা চোপড়ায় কোনো বাস দাঁড়ায় না, 100 টাকা ভাড়া লাগে, বিহার বাসে উঠতে হয়। এখানে সোনাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি সুব্রত সিনহা আছে, অনেকেই আছে। আমি চাইবো আজকে যদি 15 থেকে 16 লক্ষ জনসংখ্যা হয় আমাদের ইসলামপুর সাব ডিভিশনে, যদি আমরা 1 থেকে 2 লক্ষ সই করতে পারি, স্বাক্ষর অভিযান করতে পারি। অনেকে অনেক রকম তথ্য দিচ্ছে, এত বর্গফুট, এতগুলো ব্লক, এতগুলো বিধানসভা করে লাভ নেই। আমরা যদি 1 থেকে 2 লক্ষ সিগনেচার করে মাননীয় মুখ্যমন্ত্রী, দয়ালু মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে পারি, আমি শিওর আমাদের জেলা খুব দ্রুত হবে। এই প্রচেষ্টা করুন, সবাই ভালো থাকুন আর ভালো রাখুন। বাপন দাস মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। উনি খুব মূল্যবান তথ্য আমাদের সামনে তুলে ধরলেন। জেলা আমাদের অধিকার, জেলা আমাদের চাই। ইসলামপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, মঞ্চে বিশিষ্টজনেরা এবং
সামনে যারা আছেন, দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, সবাইকে আমার তরফ থেকে নমস্কার জ্ঞাপন করছি। আজকে যে বিষয়টাকে সামনে রেখে ফিটো আন্দোলন করছে, আমরা তার সাথে সমব্যথী, পথপ্রদর্শক, ওনারা পথ প্রদর্শন করলেন, আমরা তাদের সঙ্গে আছি, এই কথাটাই বলতে চাই। কারণ আমি একটা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, সবাই জানেন। এরকম অনেক, আমি আজকে এই কথাটা বলবো এই কারণেই যে আজকে বিশ্ব মাতৃ দিবস। কর্মরত মায়েদের তো শ্রদ্ধা জানাচ্ছি, সেই সঙ্গে সমস্ত মায়েদের শ্রদ্ধা জানিয়েই বলবো, যারা বিশেষ করে কর্মস্থলে আছেন, তারা যখন ইসলামপুর থেকে রায়গঞ্জে কাজের জন্য যান, ফিরতে পারবো কিনা, পারবে কিনা কোনো নিশ্চয়তা থাকে না। বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করে কখন মায়েরা আসবে, কখন, আর মায়েরাও চায় কখন সন্তানদের মুখ দর্শন করবে, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। তো আমরা তো সবসময় উপেক্ষিত। আমরা যখন কলকাতায় যাই, উত্তরবঙ্গবাসী হিসেবে আমরা কোনো সম্মান পাই না। আমরা যখন জেলা রায়গঞ্জে যাই, ইসলামপুরবাসী হিসেবে আমরা কোনো কিন্তু সম্মান পাই না, আমাদেরকে বসিয়ে রাখা হয়। আমি জানি না অন্যদের কি অভিজ্ঞতা, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি যে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। আমরা হয়তো একটা গাড়ি ভাড়া করে যাচ্ছি, অন্যদের কাজকর্মগুলো হয়ে যাচ্ছে, আমাদের দুই একজনের হয়নি। যতই বলি না কেন, ঠিক আছে দিদি বসুন, আর একটু বসুন, করতে করতে শেষবেলায় যখন আমার টাইম আসে, তখন বলা হয় যে দিদি আপনার তো কাগজই ভুল। সব কাজে এরকম করে আমাদেরকে কিন্তু বঞ্চিত হতে হয়। সেই জন্যই বলছি, আজকে ফিটু যে আন্দোলন করে তুলেছে, সেটাকে এক বাক্যে আমরা সমর্থন জানাচ্ছি। ফিটুর আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর একটা আয়োজন করেছেন তারা, আতিথেয়তায় কোনো ত্রুটি নেই, ভীষণ ভালো লাগছে। আর এখানে আছেন আমাদের সাংবাদিক ভাইরা, যারা ভীষণ ভালো করে সংবাদ পরিবেশন করেন। তো আমি তো আশা রাখছি তারা এই সংবাদটাকে ভীষণ ভালো করে তুলে ধরবেন আমাদের কর্তৃপক্ষের সামনে। ওখানে তো আর কেউ ধমক দিয়ে থামিয়ে দিতে পারবেন না। আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের 11 বারের বিধায়ককে যেমন করে ধমক মেরে বসিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমি যে দল বা মতেরই সমর্থক হই না কেন, ভীষণ ব্যথিত করেছে। এই কথাটার সঙ্গে নিশ্চয়ই সবাই সমর্থন জানাবেন যে যিনি জেলা করার আবদার জানিয়েছিলেন, তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে আমরা এতগুলো প্রতিবাদী কণ্ঠ উপস্থিত হয়েছি, আমাদেরকে কি থামিয়ে দেওয়া যাবে? কখনোই যাবে না। তাই শেষে আমি বলতে চাই, উদ্যমেন হি সিদ্ধান্তি তার জানি না মনোরথই না হি সত্যস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মেঘা। অর্থাৎ ঘুমন্ত সিংহের সামনে কি কোনো পশু আসে? উদ্যম ছাড়া কোনো কাজ সফল হয় না। যেমন করে হিংস্র প্রাণী সিংহ ঘুমিয়ে থাকলেও যেমন শিকার ধরতে পারে না, তেমনি আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে কোনোদিন জেলা হবে না। জেলার জন্য আমাদেরকে উদ্যম গ্রহণ করতে হবে, এবং সেই উদ্যমের পথ দেখিয়েছে ফিটোকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যারা এত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ম্যাডাম খুব ভালো কথা বলেছেন। আজকে মাতৃ দিবস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্লোগান হলো মা মাটি মানুষ। অতএব মাতৃ দিবসের দিনেই আমরা ইসলামপুরকে জেলা চাই আন্দোলনটা শুরু করেছি। আশা করি এই দিনটাকে তিনি মনে রেখে, এই দিনটার গুরুত্বকে মনে রেখে ইসলামপুর জনগণের চাহিদাটাকে বুঝবেন, আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি ইসলামপুর জেলাতে রূপান্তরিত হবে, এটা আমরা আশা করি। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো বক্তব্য রাখলেন, খুব ভালোভাবে আমাদেরকে বোঝালেন। আমরা ফেডোর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরের বক্তা
মোহাম্মদ আব্দুল জব্বার মহাশয়, উনি বিশিষ্ট আইনজীবী, ওনাকে নিজের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আমার মিডিয়া ভাই বন্ধুরা যারা আছেন এবং ফিটোর সমস্ত সদস্যবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আমি অত্যন্ত মুগ্ধ যে আজকের সমাবেশে উপস্থিত থাকতে পেরে। তো আমি এমনি তিনটা সংগঠনের কথা আছে, তার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাবো। ইসলামপুর কোর্টের বার অ্যাসোসিয়েশন এবং ইসলামপুর নাগরিক মঞ্চ এবং ইন্ডিয়ান রেস কোর্স সোসাইটির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই তিনটি সংগঠনের সঙ্গে আমি মোটামুটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছি। এখন বয়স হয়েছে, এবার পার্সি করছি। তবে আমার ফিটো যে প্রতিবেদন আর অন্যান্য যে আমার পূর্ববর্তী বক্তারা বললেন, সেই বক্তব্যকে আমি সম্পূর্ণ সমর্থন জানি। আমি বেশি কিছু বলবো না, দুই চারটে কথা বলবো খালি। বক্তব্যে যেটা পরিষ্কার হয়ে আসলো যে হতাশ হওয়ার কোনো জায়গা নাই। আমরা জেলা চাই, জেলা আমাদের অধিকার, এটা আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা একটু দিদিমণি বলছিলেন, ভালো কথা, একটা রাজনৈতিক কথাবার্তা বলছিলেন, তাহলে এতে ঠিক বোঝা যাচ্ছে যে আমাদের সবাই অবহেলিত থাকছে, আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না, কেউ কথা শুনছে না যে ইসলামপুরকে জেলা করতে হবে। দু চারটা কথা আমি না বললে নয়, সবাই বেশিরভাগ বলেন এই উত্তর দিনাজপুরের কথা, রায়গঞ্জের কথা। আমি বলি আপনাকে, 1956 সালের 1 নভেম্বর বিহার থেকে এই প্রায় 1800 বর্গ কিলোমিটার নিয়ে আমাদের বেঙ্গলের সঙ্গে যুক্ত করা হলো, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। কিন্তু বীজ বৃক্ষ সেদিন রোপণ হলো 2 নভেম্বরে 1956 সাল। সেদিন সরকারি বিজ্ঞপ্তি জারি করে ইসলাম সদর বালুরঘাটকে সদর করে পশ্চিম দিনাজপুর জেলা করলেন। আপনারা বলুন, 1956 2 নভেম্বর থেকে 1992 31 মার্চ অবধি এখানকার মানুষ কত হয়েছে। আমি কিছু কারোর জন্য 7-8 বছর বালুরঘাটে ছিলাম, তখনও দেখেছি 75 থেকে 82 ছিলাম ওখানে। এখানকার ডিআই অফিসে বহু শিক্ষক মশাইকে আমি দেখেছি, বালুরঘাট ডিআই অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বহু ব্যবসায়ী লোক, অন্য বিভিন্ন লোককে আমি দেখেছি বালুরঘাটে। কী চরম অব্যবস্থা। আমি বদলে থাকতাম, সেখানে অনেক শিক্ষক মশাই ছিলেন, সোনাপুরের বিভিন্ন জায়গা থেকে যারা পরিচয়, আমার ওখানে সেটা জোগাড় করতে হয়েছে। আপনারা ভাবেন বালুরঘাট, তখন থেকে আমরা চরম বৈষম্য, বঞ্চনা, শোষণের মধ্যে আছি। তারপর শুরু হলো, আপনারা জানেন, 1992 সালের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুরে বিভক্ত করে 2টা জেলা করা হলো, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। তাও আমাদের ইসলামপুর থেকে গেল। এই দাবি, ইসলামপুরের জেলার দাবি আজকের নয়, বহুদিনের আগে। 2-4টা কথা আমি যদি বলি, 1959 সালে 21 মার্চ ডক্টর বিধানচন্দ্র রায় ইসলামপুরের মহকুমা ঘোষণা করেছিলেন। 1959 সালের 21 মার্চ, তখন তিনি তার ঘোষণায় বলছিলেন যে পরবর্তীতে একটি পরিকাঠামো তৈরি হলে ইসলামপুরকে জেলা ঘোষণা করবে। আপনারা বলুন যে 1959 থেকে 2022 আজও থেকে ইসলামপুরের পরিকাঠামো তৈরি হয়নি, জেলা করা যাবে না। আমরা সব জায়গা থেকে বঞ্চনা। তারপর আপনারা আসুন, 1990 সালে আমাদের পাশাপাশি আরেকটা দাবি বিভিন্ন সংগঠন তুলেছিল, আমি দেখেছি বিভিন্ন সময়ে, যে 5টা বিধানসভা কেন্দ্র আছে, 5টা বিধানসভা নিয়ে যদি একটা লোকসভা কেন্দ্র করা যায়, তাও পাশাপাশি আমি ভাবতে বলছি আপনাদের, সেটাও করা যায় কিনা জেলার পাশাপাশি সেটা। কারণ আমরা কখনো দার্জিলিংয়ের মধ্যে থাকি, কখনো রায়গঞ্জের মধ্যে থাকি, একটা এমপি পেতাম, তাহলে আমাদের লোকাল এমপি ফান্ড থেকে এখানে উন্নয়ন করা যেত। জেলা হলে একটা জেলা পরিষদ হতো, স্থানীয়ভাবে উন্নয়ন করা যেত, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন হতো, এখানে এমপ্লয়মেন্ট হতো। এগুলো হচ্ছে না। একটা 1990 সাল
তদানীন্তন দার্জিলিংয়ের এমপি ইন্দ্রজিৎ ভুল্লার মশাইকে দিয়ে পার্লামেন্টে ইসলামকে জেরা করার বিষয়ে প্রশ্ন দেওয়া হয়েছিল 1990 সালে। তো তখন তদানীন্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে পরবর্তীতে জেরা করা হবে, কিন্তু কথা রাখেনি, কথা হলো না। তারপর আসলে 1992 সালে যে একটা হাইকোর্টে কেস হয়েছিল, 1992 সালে হাইকোর্টে একটা কেস হয়েছিল, 31 মার্চ সেটা শুনানি হয়েছিল। তার হাইকোর্টে বলেছিলেন যে ইসলামপুর জেলা একটা ন্যায়সঙ্গত দাবি, এটা করা উচিত। তার উত্তরে তদানীন্তন সরকার এর উত্তরে বললেন যে নোটিফিকেশন জারি হয়ে গেছে, উত্তর দিনাজপুরকে ভাগ করা হয়ে গেছে, যারা রায়গঞ্জকে সদর করে হয়ে গেছে, তারপর আর জেলা হলো না। তাহলে আপনারা বলুন যে বিধানচন্দ্র রায়ের স্বপ্ন আমাদের এটা কেউ শুনছে না। সেদিন দিদি ভালো বললেন যে এই দাবি নিয়ে আমরা অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দিচ্ছি, আমরা করছি, যারা অরাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, তারা আমরা এই আন্দোলন করছি। কিন্তু কোনো রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় আছেন তারা বিধানসভায় কথাটা শুনিনি। ব্যতিক্রম দু একজন আছেন, যেমন তদানীন্তন চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান, তিনি একাধিকবার এই প্রশ্ন বিধানসভায় করেছেন, কিন্তু কর্ণপাত হয়নি। সম্প্রতি আপনারা দেখলেন তিনি বলছিল যে মাননীয় জনপ্রিয় বিধায়ক ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাহেব বলিষ্ঠভাবে জনগণের দাবি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছিলেন। কি প্রতিক্রিয়া ছিল মুখ্যমন্ত্রী আপনারা ইতিমধ্যে সব সোশ্যাল মিডিয়া জেনেছেন। তবু আমরা বিনয়ের সাথে দাবি করছি তার যে আমাদের ইসলামের যে বিধায়ক, তার যাতে দাবি এবং জনগণের আশা যাতে পূরণ হয়, অতি সত্ত্বর আমরা সেটা এই বিভিন্নভাবে আমরা যাতে হয় তার চেষ্টা আমাদের করতে হবে। তবে একটা ছেলে বলছে খুব ভালো যে কীভাবে করা যাবে। আমি বলছি যৌথ নেতৃত্ব, কারণ নেতৃত্ব দেওয়ার লোক কিন্তু নাই, এটা কী করে আন্দোলন যাওয়া যায়। এই জন্য সর্বস্তরের মানুষকে নিয়ে একটা যৌথ নেতৃত্ব যদি তৈরি করা যায়, বিশেষ করে যুব সম্প্রদায়, তারাও কিন্তু এটা তৈরি হয়েছে। আজ এই আওয়াজ যদি আপনারা ইসলামপুরের আকাশে বাতাসে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিতে পারেন আওয়াজ যে ইসলামপুর জেলা চায়, ইসলামপুর জেলা চায়, তার নিশ্চয়ই জেলা হবে। আমি এই বক্তব্য বলে আমার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল জব্বার মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো ভালো কথা উনি রেখেছেন। আপনাদের সামনে একটা কথা রাখতে চাই। 1956 সালের 1 নভেম্বর প্রথম বিহার থেকে আমরা বেঙ্গলে ট্রান্সফার হই। সেই 1 নভেম্বর প্রথম দিন আমরা ছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে। তারপর 2 নভেম্বর থেকে আমরা ওয়েস্ট দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। অতএব একদিন আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টেও ছিলাম, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। তিনি তখন বলেছিলেন ইসলামপুরকে পরিকাঠামো অনুসারে একদিন জেলা করা হবে। সেই পরিকাঠামো হয়তো আমাদের এখনও তৈরি হয়নি, আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এখনও করতে পারেনি। এরপরের বক্তব্য রাখার জন্য আমি ডেকে নেব এতদিন জেলার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়ে এসছেন, ইনি জেলার জন্য অনেক দাবি তুলেছেন, অনেক দিন ধরে নেতৃত্ব দিচ্ছেন, জনাব বাসারুল আলম মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। উপস্থিত মঞ্চে উপবিষ্ট ইসলামপুরের গুণী মানী ব্যক্তিগত এবং তার থেকে বেশি ইম্পর্টেন্স আমার কাছে যারা আজকে এই আন্দোলনের সমর্থনের সামনে দাঁড়িয়ে বা বসে আছে। আজকে
আমাকে বিশেষ করে আমাদের সংগঠনকে খুব আমরা হালকা মনে করছি। হালকা মনে করছি এই কারণে যে এতদিন পরে এই দাবিটা সার্বজনীন হচ্ছে। ইসলামপুরের আপামর জনসাধারণ এই দাবিটার পাশে এসে দাঁড়িয়েছে, এই জন্য নিজেকে খুব হালকা মনে হচ্ছে। এবং সব থেকে আজকে ধন্যবাদ জানাবো আমি ফিতোকে, বিশেষ করে কানাইয়া বোত্রা মহাশয়কে, যিনি এই উদ্যোগটা নিয়েছেন। আজ থেকে 30 বছর আগে যখন এই আন্দোলনটা করছিলাম, হিমাংশু স্যার তার বক্তব্যে বলেছেন যে আমাদের কাছে তখন এই ব্যাপারটা হাস্যকর মনে হতো। হ্যাঁ, অনেকটা তাই। অনেকেই পাগল বলেছে যে এই কি আন্দোলন, এটা কি সম্ভব? হিমাংশু স্যার বিভিন্ন রকমের আয়তনের কথা বলেছে, যে এই জেলার এই আয়তন, বা কালিম্পংয়ের একদম সর্বশেষ 1056 বর্গ কিলোমিটার। জেলা করার জন্য আয়তন সংবিধানগতভাবে কোনো মূল্য রাখে না। ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট তার একটা বিখ্যাত জাজমেন্টে বলেছে যে সদর শহর, ডিস্ট্রিক্ট টাউন, সেই জেলার প্রত্যন্ত গ্রাম থেকে 100 কিলোমিটারের অধিক হবে না। 165 কিলোমিটার দূরত্বে রায়গঞ্জ মোহাম্মদ বক্স থেকে সুপ্রিম কোর্টের আইনকে, তার লেখকে, তার নির্দেশকে অমান্য করেছে পশ্চিমবঙ্গের এতগুলো সরকার। আমি একবারভাবে বলছি না, আমি একবার পরিষ্কার বলছি, কারণ 30 বছর ধরে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি চায় ইসলামপুর জেলা, তার নিজস্ব, তার অন্তরের যে ব্যাপার, তিনি নিজেও চান ইসলামপুর জেলা হোক, কিন্তু কেন হয়নি সেই কথাগুলো আসবে। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে মনে করছে আমার ফিদা হোসেন সাহেবের কথা, যিনি জেলার দাবিতে একবারে সেই সময় আমাদের সঙ্গে ছিলেন, মোহাম্মদ রফিক, যারা অনেকেই চলে গেছেন, অ্যাডভোকেট নিজাম সাহেব, তারা আজকে আর এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের আত্মার শান্তি কামনা করছি এবং বলছি যে তোমাদের দাবি আজকে ইসলামপুরের সাধারণ মানুষ মেনে নিয়েছে। তো এই যে খুল্লার সাহেবের কথাটা উনি তুলেছেন, আমি আর একটু বিশদভাবে বলে দিই। ইন্দ্রজিৎ খুল্লার যখন ক্যাম্পেইন করতে এসেছিলেন এখানে, আমরা শর্ত সাপেক্ষে তাকে সমর্থন দিয়েছিলাম যে আমরা আপনাকে সমর্থন দিচ্ছি, কিন্তু পার্লামেন্টে আমাদের ইসলামপুর জেলার দাবি তুলতে হবে। তিনি তুলেছিলেন, দুটো প্রশ্ন তিনি পার্লামেন্টে তুলেছিলেন। প্রয়াত আমাদের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতি বসুও তার উত্তরে বলেছিলেন যে হ্যাঁ, ইসলামপুর জেলা হবে। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যদি একটাও নতুন জেলা হয় সেটা হবে ইসলামপুর। তারপরে 6টা নতুন জেলা হয়েছে, কিন্তু ইসলামপুর হয়নি। কোথাও তো একটা বিষয় আছে, কোথাও একটা রহস্য আছে। কেন বারবার প্রথম এই তৃণমূল সরকারের, গত সরকারের প্রথম ক্যাবিনেট মন্ত্রিসভায় এটা জেলা ঘোষণা হয়ে যাওয়ার কথা, সমস্ত কিছু হয়নি। এই নিয়ে আমাদের অনশন হয়েছে, হাইকোর্টে আমরা মামলা করেছি, রাজ্যপালের সঙ্গে দরবার করেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার দরবার হয়েছে, কিন্তু ইসলামপুর জেলা হয়নি, পুলিশ জেলা হয়েছে। পুলিশ জেলা আমরা চাইনি, পুলিশ জেলা হলো বা নাই হলো। পুলিশ জেলায় সাধারণ মানুষের কোনো লাভ হয় না, পুলিশ জেলার প্রশাসনিক লাভ, অর্থাৎ সরকার তার শাসনটাকে ঠিক মতো রাখতে পারে। কিন্তু সিভিল, যতক্ষণ পর্যন্ত সিভিল জেলা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো দেখুন, একটা ডিট তুলতে হবে আপনাকে, রায়গঞ্জে যেতে হবে। একদিন দরখাস্ত, যদি আমি ব্যক্তিগতভাবে এটাকে তুলতে চাই, একদিন আমি দরখাস্ত করতে যাব, তারপরে একদিন ফিস ভরতে যাব, তারপরে একদিন আমাকে ডেট দিলে সেই দিন যাব। অর্থাৎ একটা ডিট তুলতে যেটা একদিনের কাজ, তার জন্য 4 দিন 5 দিন ঘুরতে হবে। কেন? একাধিক সমস্যা, মানে এই সমস্যার তালিকা, রেলের কথা বলছিলেন, আপনারা শুনলে আশ্চর্য হবেন। যেই শহরে ডিএম থাকবে সেই শহরের সমস্ত
আমাকে ক্যাপিটালের জন্য আলাদা করে স্থগিত চাইতে হবে না, আমাকে রাজধানীর জন্য আলাদা করে স্থগিত চাইতে হবে না, আমাকে কাঞ্চনজঙ্ঘার জন্য আলাদা করে স্থগিত চাইতে হবে না। ডিএম যেখানে থাকবে সেইখানে সমস্ত ট্রেনের স্থগিত হবে। আজকে ইসলামপুরের দুর্ভাগ্য যে ইসলামপুরের ডিএম নেই। আজকে 30 বছর আগে যদি এটা হতো, 1956 সালে যদি এটাকে জেলা হিসাবে ঘোষণা করা হতো, কথা ছিল, কথা দেওয়া হয়েছিল, কথা রাখা হয়নি। কারণ অনেকেই আছেন, অনেকেই বলবেন, আমি সংক্ষিপ্ত আকারে আমার কয়েকটা কথা বলবো। যে রিকমেন্ডেশন উত্তর দিনাজপুরের তিনটা ডিএম হাইলি রিকমেন্ডেশন করে পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে ইসলামপুরকে জেলা করুন। এক সময় আপনারা জানেন যে আজকে 4-5 বছর আগে জাতীয় সড়কের অবস্থা খুব কঠিন হয়ে পড়েছে। রায়গঞ্জ যেতে 8 ঘন্টা সময় লাগবে। হঠাৎ একদিন ডিএম আমাকে ফোন করলেন যে আপনি একটু রায়গঞ্জে আসুন। আমি বললাম যে স্যার আমি রায়গঞ্জে যাবো না, হজ করতে যাবো। তো বলছে কি ব্যাপার, আপনি এত অল্প বয়সে হজে যাচ্ছেন না? আমি বললাম ভাগ্যটা ফ্লাইট ধরবো আর 2টা-2:30টার মধ্যে আমি মক্কা পৌঁছে যাবো, আর আপনার রায়গঞ্জ যেতে আমার সন্ধ্যা লেগে যাবে। আমার জন্য সহজ হজ করাটা রায়গঞ্জে যাওয়াটা। সেইখানে তারপরে গিয়ে সেইখানে বসে ওই জেলার ব্যাপারে ছিল বিষয়টা, তিনি হাইলি রিকমেন্ডেশন করলেন, কিন্তু আজ পর্যন্ত জেলা হলো না। প্রশ্ন হচ্ছে যে জেলা না হওয়ার পেছনে কারণটা কি? কারণ দুটো যুক্তিকে খাড়া করা হচ্ছে। আরেকটা যুক্তি আছে, সেই যুক্তিটা একটা প্রকাশ্য জনসভায় বলা শোভা পাবে না, যে রায়গঞ্জ ডিস্ট্রিক্টটা ছোট হয়ে যাবে। কে ছোট হয়ে যাবে আর কে হবে না, সেটা কোনো যুক্তি হলো? তাহলে তুমি আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করবে, সেটা তো যুক্তি হতে পারে না। তাহলে যেদিনকে রায়গঞ্জকে ভাগ করা হয়েছিল সেদিনকে তুমি ডালকোলাকে যদি ডিস্ট্রিক্ট টাউন করতে, তাহলে এই সমস্যা হতো না। তাহলে আজকে আমাদের ওই দাবির প্রয়োজনীয়তা ছিল না। আমরা এই কথাটাও সেদিন বলেছিলাম যে সব ডিস্ট্রিক্ট টাউনটা ডালকোলায় করবো, একবারে মিডিল পয়েন্টে হয়ে গেল। কিন্তু সেদিন তো এই কথা রাখা হয়নি। ঠিক আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে যে রায়গঞ্জের কন্ট্রাক্টর লবি, আমি প্রকাশ্যে বলছি, তার এভিডেন্স রয়েছে। কন্ট্রাক্টর লবি এবং কিছু ব্যবসায়ী, যেমন আমাদের ইসলামপুরের কিছু ব্যবসায়ী আমি বলছি, যারা মনে করছে যে ইসলামপুর ডিস্ট্রিক্ট টাউন হলে ইন্সপেক্টর রাজ কায়েম হবে, ইন্সপেক্টররা তাদেরকে তং করবে। আমি ওদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট টাউনে এরকম 23টা ডিস্ট্রিক্ট টাউন রয়েছে, সেই ডিস্ট্রিক্ট টাউনে কি ব্যবসায়ীরা ব্যবসা করে না? সেখানে কি ইন্সপেক্টর রাজ চলে? যে ইসলামপুরের ডিএম এসে গেলে ইন্সপেক্টর রাজ কায়েম হয়ে যাবে? বোঝাতে পারি। আজকে আপামর জনসাধারণ নেমেছে, আর এই নামার জন্য আমরা এখানে একটা ইসলামপুর জেলা দাবি আদায় কমিটি তৈরি করেছি এই জায়গায় দাঁড়িয়ে। এবং আমি আরও বলছি যে আমাদের যে তৃণমূলের জেলাকে সভাপতি কানাইয়াল এলাকারওয়ালা, তারও সমর্থন রয়েছে ইসলামপুর জেলা হোক। কিন্তু কিছু পলিটিক্যাল বাইন্ডিং থাকে, যে একটা দলে থাকলে হয়তো প্রকাশ্য মঞ্চে আসতে পারছে না। আপনারা যদি তাকে জিজ্ঞেস করেন, হয়তো বলবে যে আমার দেহটা এখানে আছে কিন্তু মনটা আমার বাস টার্মিনাসে আছে। ইসলামপুরের প্রত্যেকটা মানুষ চায়, দল মত নির্বিশেষে সবাই চায় যে ইসলামপুর জেলা হোক। তাহলে সেইটাকে যদি অরাজনৈতিকভাবে আন্দোলন করতে হয়, রাজনীতি বাধ্যবাধকতা বাদ দিয়ে, তাহলে সবাইকে আমাদেরকে এক হতে হবে। এবং এই দাবিটাকে আমি এর আগেও বারবার বলেছিলাম যে এই টেবিলটাকে আমি তুলে নিয়ে যেতে পারবো, ইট ইজ পসিবল টু মি, কিন্তু এই পিলারটা যদি তুলে নিয়ে যেতে বলেন সেটা সম্ভব নয়। তাহলে এই পিলারটাকে তোলার জন্য সমস্ত মানুষগুলোকে লাগবে। ঠিক জেলার দাবিটা অনেক বড় দাবি, আর এই দাবিটাকে সমস্ত ইসলামপুরের মানুষকে এক হয়ে লড়তে হবে। এককভাবে ফিটো লড়বে অসম্ভব। 30 বছর ধরে কাশো লড়ছে, হয়নি। এবং এটা আমরা জানতাম যে এককভাবে এই লড়াই সম্ভব নয়, আপামর জনসাধারণের সমর্থন লাগবে। আরেকটা জায়গা আমি ফিটোর সঙ্গে দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে ইসলামপুর মহকুমাকে জেলা হিসাবে চাই। এই ধরনের দাবি করলে জেলা আদায় করতে আপনাদের আমাদের সকলের একটু সমস্যা হবে। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ধরে জেলা চাইছি সেটা হচ্ছে যে 1956-এর 1 নভেম্বর যে আমাদের যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী আমরা যে জেলা পাই,
সেইখানে ট্রান্সপোর্ট এরিয়াকে আমাদের টার্গেট করতে হবে। অর্থাৎ ফাঁসি দেওয়ার 19টা মৌজা সেইখানে আমাদের ইনক্লুড করতে হবে। পাবো কি পাবো না সেটা আলাদা ব্যাপার, কারণ সেখানকার মানুষেরাও চায়। আজিজুল সাহেব মারা গেছেন, আমি ওনার নামটা বলতে ভুলে গেছি, চরহাটের প্রধান, যিনি 1995 সাল থেকে এই আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং ইসলামপুরকে জেলার জন্য তিনি লড়াই শুরু করেছিলেন। একইভাবে যদি আমরা ইসলামপুর সাব ডিভিশনের শুধু দাবিটা রাখি, তাহলে এমনও হতে পারে যে ইসলামপুরকে জেলা ঘোষণা করলো, করণদিঘিটাকে কেটে দিয়ে দেবে রায়গঞ্জে। আমরা যদি ট্রান্সপোর্ট এরিয়ার কথাটা না তুলি, তাহলে করণদিঘি যদি চলে যায়, তাহলে যেই দাবিটা ওরা তুলছে আজকে যে রায়গঞ্জ ছোট হয়ে যাবে, অর্থাৎ ব্যালেন্স নিয়ে আসার জন্য আমাদের একটা অঙ্গকে কেটে নিয়ে তারা রায়গঞ্জের সঙ্গে যুক্ত করবে। করণদিঘির মানুষের সঙ্গে আমি আলোচনা করেছি এবং ওখানে আমাদের একটা ভালো অর্গানাইজেশন রয়েছে। তারা বলছে যে ইসলামপুর শহরে আসলে আমাদেরকে খুব আপন মনে হয়, মানে এখানে এসে মুসলিমদের সঙ্গে তুই ভাষায় কথা বলছে, সমস্ত কিছু আপন লোক, সব দোকানদার আপন, এখানে আত্মীয় স্বজন, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচারে বলছে। আমার বাড়ির পাশে হলেও রায়গঞ্জে গিয়ে আমাকে মনে হয় আমি বিদেশে এসেছি, আর ইসলামপুরে আসলে মনে হচ্ছে যে আমি স্বদেশে এসেছি। করণদিঘির মানুষ চায় ইসলামপুরে থাকতে। ফলে এই ধরনের কোনো সরকারকে স্কোপ দেওয়া যাবে না, যেই স্কোপটা সরকার নিয়ে করণদিঘিকে ওইদিকে বাদ দিতে চায় এবং ফাঁসি দেওয়ার এই 19টা মৌজাকে তারা ছেড়ে দিতে চায়। এই জন্য আমি দাবি করব যে সমস্ত ট্রান্সপোর্ট এরিয়াকে নিয়ে ডিস্ট্রিক্ট করতে হবে। এটাই তোমাদের চুক্তি ছিল, এটাই তোমাদের কথা ছিল, এটাই কথা তোমাদেরকে রাখতে হবে। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। আজকে আপনারা সবাই এই জায়গাটাতে অন্ততপক্ষে কিছু মানুষ, এখনো বলবো না যে একবারে 100% মানুষ এখানে যুক্ত হয়েছে, কিন্তু বহু মানুষের সমর্থন বা আজকে অংশগ্রহণ করেছেন। সবাইকে আমাদের এই দীর্ঘদিনের 30 বছরের আন্দোলনের যে ফল, এটা আপনারা যে আজকে এই দাবিকে সমর্থন করেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং এই লড়াই চলবে, কারণ গত 22 তারিখে মমতা ব্যানার্জি একটা চিঠি লিখেছেন কেন্দ্র সরকারকে যে আরও 3টা নতুন জেলা করা হোক, তার জন্য ফাইন্যান্সিয়াল হেল্প এবং অফিসারের হেল্পটা তিনি চেয়েছেন। আপনারা জানলে একটা আইন আপনাদেরকে আরও বলে দিন যে কোনো একটা রাজ্য যদি নতুন একটা জেলা করতে চায়, তাহলে কেন্দ্র সরকারের অনুমতি লাগবে। কেন্দ্র সরকার অনুমতি দিলেই জেলা হবে, আদারওয়াইজ কোনো রাজ্য জেলা ঘোষণা করতে পারবে না। ব্যতিক্রম ভারতবর্ষের 2টো রাজ্য, একটা পশ্চিমবঙ্গ আর একটা পাঞ্জাব। এই 2টো রাজ্য যদি আজকালকে যদি মমতা ব্যানার্জি করে, আমি পশ্চিমবঙ্গকে 100টা জেলা দিলাম, কেন্দ্র সরকারের কোনো অনুমতি লাগবে না। তার কারণ যে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, তখন পাঞ্জাব প্রদেশ এবং বাংলা প্রদেশ এই 2টো ভাগ হয়েছিল। সেই সময় 1947 সালে আইন করে দেওয়া হয়েছিল যে তোমরা সমস্ত কিছু পুনর্গঠন করতে পারবে, তার জন্য কেন্দ্র সরকারের কোনো অনুমতি লাগবে না। সেই আইনের আজ পর্যন্ত পরিবর্তন হয় না, যার কারণে যতগুলো জেলা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তার জন্য কেন্দ্র সরকারের কাছে যেতে হয়নি। এবারেও তিনি গেছেন, প্রথম গেছেন, কিন্তু জেলা ঘোষণা করবো এর অনুমতি দেন এই জন্য যাননি, যার কারণে কোনো এলাকার নাম তিনি দেননি, কি সুন্দরবনকে করবো, কি অমুককে করবো, কি ইসলামপুরকে করবো। তিনি বলেছেন আমাকে ফাইন্যান্সিয়াল হেল্প দিন। এবং মমতা ব্যানার্জি এতদিন পরে উপলব্ধি করেছে, আমরা বারবার বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে যত জেলা হবে তত আপনার কেন্দ্রীয় সাহায্য বেশি হবে। কারণ ডিএম জেলা ভিত্তিক কেন্দ্রীয় ফান্ডটা আসে, একটা জেলাকে ধরেই কেন্দ্র, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য 3 কোটি × 23 দিয়ে গুণ করে টাকাটা দিয়ে দেবে। সেটা যদি 26টা হয় তো 26 × 23 কোটি হিসাবে 3 কোটি হিসাবে গুণ করে টাকাটা দেবে। ফলে যত জেলা হবে তাতে কেন্দ্র সরকারের ফান্ডিং রাজ্য সরকারের কাছে বেশি হবে এবং এলাকায় ডেভেলপমেন্টও বেশি হবে। আর বঞ্চনার কথা আপনারা বারবার জানেন, রায়গঞ্জ থেকে প্রাইমারিতে টিচাররা ঢুকবে, আর এখান থেকে 3-4 বছর পরে ট্রান্সফার নিয়ে রায়গঞ্জ চলে যাবে, আবার ইসলামপুরে ভ্যাকেন্সি, আবার ওই ভ্যাকেন্সিগুলো রায়গঞ্জের লোক পূরণ করবে। ইসলামপুরের একটা কন্ট্রাক্টর জেলা পরিষদের একটা ঠিকা পায়, এখানে বড় বড় কন্ট্রাক্টর, আর রায়গঞ্জে গিয়ে এরা সব পেটি কন্ট্রাক্টর, সেখানে গিয়ে একটা টেন্ডার জমা করতে পারে না। অথচ আমাদের এখানকার উন্নয়নের টাকা অনেক দুর্ভোগ
মাঠে নামতে হবে। এই কনভেনশন কিংবা এই আলোচনা সভা, সেমিনার, এগুলোর প্রয়োজনীয়তা আছে, কিন্তু মাঠে না নামলে আন্দোলন সফল হবে না। যদিও একটা সম্ভাবনা হয়েছে, আমি বললাম যে একবারে হওয়ার মুখে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন ইসলামপুরকে জেলা, তারপরে ঘোষণা করেননি। সে অনেক রহস্য বললাম যে আরেকটা লবি কাজ করছে, সেই লবিটাকে যদি প্রতিহত করতে হয় তাহলে এখানকার আন্দোলনটাকে জন আন্দোলনে নামিয়ে নিয়ে আসতে হবে। এই বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আবার ফিতকে আমার তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সকল সংগ্রামী সাথীকে যারা ইসলামপুরকে জেলার দাবি সমর্থন করেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশরুল আলম মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তার বক্তব্যের মধ্যে দিয়ে অনেকগুলো তথ্য উঠে আসছে, হয়তো আমার বলতে ভুল হতে পারে, কিন্তু প্রশাসন যখন নিজের সুবিধার্থে পুলিশ জেলা তৈরি করতে পারে, তার একটা মানচিত্র যদি ওরা তৈরি করতে পারে, কারণ আগে একটাই জেলা ছিল, পুলিশ জেলা হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা হোক, সেটা রায়গঞ্জ ছিল। রায়গঞ্জ থেকে পুলিশের পক্ষে সম্ভব হয়নি পুরো ডিস্ট্রিক্টটাকে কভার করা, ওরা একটা ইসলামপুর পুলিশ জেলা বলে ঘোষণা করে পুলিশের পুরো সেটআপ একটা নতুনভাবে তৈরি করলো। যদি প্রশাসন নিজের সুবিধার্থে একটা জেলা পুলিশ জেলা তৈরি করতে পারে, তাহলে সাধারণ মানুষের সুবিধা কে ভাববে? সাধারণ মানুষের সুবিধার্থে কেন এই জেলাটাকে পূর্ণাঙ্গ জেলা করা হবে না? এরপরের বক্তা রয়েছেন সর্বাশিস কুমার পাল, ওনাকে আমি তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চের বরিষ্ঠ ফিটোর সভাপতি, প্রধান বক্তা হিমাংশু সরকার মহাশয়, ঋষিকান্ত সিনহা মহাশয় এবং পাশারুল আলম আরও অন্যান্য নেতৃত্ববর্গ, সামনে উপস্থিত সকল ইসলামপুরবাসীকে আমার নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে দু একটা কথা বলছি। দীর্ঘক্ষণ শুনলাম বক্তব্যের ভীষণ অনেক ব্যাপারে সমৃদ্ধ হলাম। ইসলামপুরের জেলার সম্বন্ধে আমাদের হিমাংশু সরকার মহাশয় যথেষ্ট বলেছেন এবং ঋষিকান্ত সিনহা মহাশয়, পাশারুল আলম মহাশয়, সব কিছু শুনলাম। তো একটাই বক্তব্য যে ইসলামপুর পুলিশ জেলা কেন? ইসলামপুর শহরে যে 150 কিলোমিটার রায়গঞ্জ দূরত্ব, ইসলামপুর শহরের বেশিরভাগ জায়গায় কিন্তু একটা বাংলাদেশের সীমান্তের পাশে রয়েছে এবং একদিকে বাংলাদেশ, একদিকে বিহার, মাঝখানে কিন্তু একটা করিডোর, মাঝখানে একটা ইসলামপুর। ফলে কিন্তু ইসলামপুরের যে কোনো ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গিয়ে অনেক অসুবিধা হয়, যার জন্যই পুলিশ জেলা করা হয়েছে। পুলিশ জেলা কিন্তু যারা প্রশাসনে আছেন তারা এবং আমাদের সরকার এটা ভেবেছে যে এটা পুলিশ জেলা দরকার। তো আমাদের কান পর্যন্ত চলে এসছে, সম্পূর্ণ মাথা আসেনি। শুধুমাত্র পুলিশ জেলা করলে যেই প্রশাসনের ব্যাপারে যতটা দেখা যাবে, যখন জেলা হবে আরও সুন্দরভাবে এইটাকে দেখা যাবে এবং এই যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর আরও সুবিধা হবে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর, পূর্ণিয়া থেকে একটা বিশেষ কালচার, বিশেষ কৃষ্টি কালচার সম্পন্ন মানুষ যখন আমাদের এই পশ্চিমবঙ্গে যুক্ত হলো, এবং এই যে কৃষ্টি কালচার, এটা কিন্তু একটা ভিন্নতর, এটা একটা পরিবারের মতো। যিনি পাশারুল আলম মহাশয় বললেন, এখানে করণদিঘি থেকে সেই ফাঁসি দেওয়া পর্যন্ত যে কৃষ্টি কালচার, সেই কালচারের ভিত্তিতে এবং প্রশাসনিকের দৃষ্টিকোণের ভিত্তিতে ডক্টর বিধানচন্দ্র রায় অনুভব করেছিল যে এখানে একটা জেলা দরকার।
সেই কারণে এবং পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ভেবেছিলেন জেলা দরকার, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। একটা জেলা করতে গেলে যেটা দরকার ভৌগোলিক কারণের দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে ইসলামপুরকে জেলা করা বাঞ্ছনীয়। 2 নম্বর সামাজিক কারণ, এখানে মানুষ সবই আমরা একই বৃন্তে 2 কুসুম। আমরা যেমন ঈদেও আনন্দ করি, তেমনি আমরা কিন্তু দুর্গাপূজাতেও আনন্দ করি, একসাথেই আনন্দ করি। এখানকার মানুষের মধ্যে সেই ভ্রাতৃত্ব আছে, হ্যাঁ। এবং অর্থনৈতিক দিক দিয়ে ইসলামপুরে আজকে যত চা বাগান হয়েছে, চা ফ্যাক্টরি হয়েছে, এবং বিভিন্ন কারণে তাদের প্রতি মুহূর্তে জেলায় যেতে হয়, এবং জেলায় গিয়ে যদি একটা সোনারপুরের চা ব্যবসায়ী যদি রায়গঞ্জে গিয়ে ডিএম অফিস থেকে কাজ করে হয়তো তাকে ফ্লাইট ধরতে হবে, সোনারপুর থেকে রায়গঞ্জ যাবে, সেখান থেকে আবার সোনারপুর আসবে, সোনারপুর থেকে আবার বাগডোগরায় ফ্লাইট ধরবে, তার 300 উপর কিলোমিটার, 330-40 কিলোমিটার তাকে যেতে হচ্ছে একদিন। ফলে কিন্তু তার পক্ষে খুব অসুবিধা। এবং ইসলামপুরের যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে তাতে জেলা প্রাসঙ্গিক। ইসলামপুরের আজকে বলতে আমাদের গর্ব হয়, আমাদের যখন বালুরঘাট জেলার সদর ছিল, পশ্চিম দিনাজপুর যখন ছিল, সেই সময় কিন্তু আজকে ইসলামপুরের যে যোগাযোগ ব্যবস্থা, যে রেলের যে যোগাযোগ ব্যবস্থা, তখন দার্জিলিং মেল ইসলামপুরে থামতো। আমার মনে আছে 18টা বার্থ ইসলামপুরের জন্য রিজার্ভ করা ছিল। বালুরঘাটের লোক, রায়গঞ্জের লোক কিন্তু তখন অনেকেই কিন্তু এই দূরপাল্লার ট্রেন সম্বন্ধে তারা দেখেননি, এবং 90% আমি মনে করি তারা অনেক সময় আশ্চর্য হতেন ইসলামপুরে আসলে তারা এই আলোয়ারবাড়ি রোড এবং দূরপাল্লার ট্রেন তারা দেখতে যেতেন। বালুরঘাটের সেই ট্রেন ব্যবস্থা সেদিনকে হলো। তো সর্বোপরি ইসলামপুরের যে জেলার জন্য ইসলামপুরে আজকে শিক্ষা দীক্ষায় কিন্তু অনেক এগিয়ে গেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রচুর হয়েছে, এবং ইসলামপুর থেকে এবারে আইএসও চান্স পেয়েছে। সুতরাং শিক্ষা দীক্ষার মানকে আরও উন্নত করতে গেলে, আরও যদি এখানে যদি ইউনিভার্সিটি হয়, এখানে যদি আরও ভালো কিছু মেডিকেল কলেজ হয়, ইসলামপুরের শিক্ষা দীক্ষা ও পশ্চিমবঙ্গে একটা দিক দেখাবে, এইটা আমি কিন্তু আশা রাখি। কারণ ইসলামপুরে যেভাবে সমস্ত কিছু সাহিত্য, সংস্কৃতি, শিক্ষার যে কালচার, সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জায়গা পিছিয়ে আছে, এবং বিভিন্ন সাহিত্যিকরা যখন ইসলামপুরে আসেন তারা বলেন যে ইসলামপুর সাহিত্যের বৃন্দাবন। তো এই যে ব্যাপার, আর একটা যেটা লাস্টে বলতে হয়, যেটা হচ্ছে আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল এখানে প্রোগ্রাম করেছি, সবাই আমাকে জিজ্ঞাসা করে যে ইসলামপুরের স্টেশন কি, আমি বলি আলুয়াবাড়ি, বলে লিখে দিন। ইসলামপুরের সাথে ইসলামপুরের স্টেশনের কোনো সামঞ্জস্য নেই। এটা আগামী দিনে যাতে এটা সামঞ্জস্য হয়, ইসলামপুরের জেলা যাতে হয়, সবাই আমরা এই জেলার নিয়ে একমত, এবং ফিটো যে দাবি তুলেছে আগামী দিনে, আজকের শুধুমাত্র কনভেনশন করলে হবে না, আগামী দিনে আরও ছোট বড় অনেক কনভেনশন হবে, সবাইকে একত্রিত করে এক ছাতার তলে থেকে আমরা লড়াই করব, এবং আজকের দিনের এই শুভকামনা করছি, আগামী দিনে আমরা জেলা পাব এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমার সর্বশেষ কুমার পাল মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরে বক্তা হলেন ইসলামপুরের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক, এবং ইনি খুব সুন্দর মঞ্চ সঞ্চালন করেন। আমার বাংলা খুব একটা পরিষ্কার নয়, চেষ্টা করছি। ওনার কাছে অনেক কিছু শেখার আছে, ওনার বক্তব্যের মধ্যে থেকে আমরা হয়তো অনেক কিছু পাব। আপনাকে মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি।
মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধেয় বিশিষ্ট অতিথিবর্গ, আমার কাছে এক এক করে যদি যাই, প্রত্যেকের প্রথমেই এই যে আমরা এক জায়গায় সমবেত হয়েছি আজ এক নতুন ডাকে, এক নতুন স্বপ্ন নিয়ে আমরা প্রত্যেকে, আমি মঞ্চে আসার আগে আপনাদের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে যে ইসলামপুর জেলা হোক, ইসলামপুর একটি জেলার পূর্ণাঙ্গ যে দাবি নিয়ে এগিয়ে চলেছে সেই দাবি পূরণ হোক, এই দাবিতে আপনারা যেভাবে সামিল রয়েছেন এবং এক একজন ব্যক্তিবর্গ প্রত্যেকে যারা এইভাবে বসে রয়েছেন সেই প্রথম সময় ধরে, তা প্রমাণ করে যে ইসলামপুর জেলা করার জন্য আপনারা প্রত্যেকে সমবেত হয়েছে। এটা জোরে হাততালি আপনাদের জন্য হোক। এখান থেকেই শুরুটা হোক, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সব কিছু ঘর থেকেই শুরু হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা বলতেই হয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সুতরাং কে এলো আর কে এলো না তা দেখার দরকার নেই আমাদের, কিন্তু আমরা কয়েকজন এখানে ফিটোর ডাকে এই আহ্বানে সাড়া দিয়ে জমায়েত হয়েছি, সমবেত হয়েছি, এটা আমাদের বড় প্রাপ্তি। আমরা ওয়ান স্টেপ অ্যাহেড বলা যেতে পারে, একটু হলেও আমরা আজ এগিয়েছি। জেলার নতুন স্বপ্ন আমরা যে দেখতে শুরু করেছি তা বাস্তবায়িত হতে পারে, হবেই বা না কেন, আমরা পজিটিভ ভাববো, আমরা ইতিবাচক চিন্তাভাবনা রাখবো, নেতিবাচক চিন্তাভাবনা নয়, ব্যঙ্গাত্মক সুরে নয়। স্রোতের অনুকূলে যারা হেঁটে যায় তারা খুব স্মুথলি এগিয়ে যায়, আর স্রোতের প্রতিকূলে যারা যায় তাদের ব্যঙ্গাত্মক আওয়াজের শিকার হতে হয়, তাদেরকে অনেক কথা শুনতে হয়, অনেক সমালোচনার শিকার হতে হয়। সুতরাং প্রতিকূলে যখন হাঁটছি তাহলে সেগুলোকে সাথে নিয়েই এগোতে হবে। কি ইসলামপুর জেলা হবে তো? আওয়াজটা একটু জোরে হোক প্রত্যেকের তরফ থেকে। আমরা এখান থেকে শুধু আওয়াজ দিচ্ছি, আপনাদের আওয়াজটা হচ্ছে না, মাইক সবার কাছে পৌঁছচ্ছে না, কিন্তু একেবারে ওই শেষ দোকান পর্যন্ত যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকের মনের ভেতরের একটাই শব্দ, ইসলামপুর জেলা হোক। হয়তো আমাদের ভেতরে অনেকদিন ধরে এই সুপ্ত বাসনাটা আছে, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না যে আমি একা বলবো যদি আমার উপরে কোনো প্রভাব এসে পড়ে। না, এই আওয়াজটা করার জন্য হু উইল বেল দ্য ক্যাট, বেড়ালের গলায় ঘন্টাটাকে বাঁধবে। জেলা হোক, জেলা চাই, সবাই ঘরে ঘরে আলোচনা করছি, কিন্তু ফাইনালি এই জায়গাটাকে তৈরি করবে, সেই জায়গাটা তৈরি করে যে ফিটো। অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সামনে বসে রয়েছেন ডক্টর সুভাষ চক্রবর্তী মহাশয়, কানাইলাল বোসরা মহাশয় রয়েছেন, মাননীয় প্রেসিডেন্ট রবিরত্ন রায় মহাশয় রয়েছেন, এবং উত্তম দাস সহ প্রত্যেকে পুরো ফিটোর সঙ্গে যারা রয়েছেন, 26টি বা 27টি সংগঠন যারা রয়েছেন, প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যারা এসেছেন, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা রয়েছেন এবং আমার মঞ্চে উপস্থিত শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত মাননীয় শিক্ষক মানিকচন্দ্র দাস মহাশয়, আমার শিক্ষক হিমাংশু সরকার মহাশয়, পাশাপাশি নিশিকান্ত সিনহা মহাশয় রয়েছেন, বিশিষ্ট কবি, বিশিষ্ট আইনজীবী করুণাময় দাস মহাশয়, জগদ্ধাত্রী সরকার মহাশয়, মাননীয় ম্যাডাম আমাদের ইসলামপুর গার্লস হাই স্কুলের। প্রত্যেকের উপস্থিতি একটা জানান দিচ্ছে যে আমরা বোধহয় কিছু একটা করতে চলেছি। আমরা প্রত্যেকে একেবারে এই সমস্যা নিয়ে প্রত্যেকে জর্জরিত, এর বিস্তারিত আলোচনার দরকার নেই, কারণ আমরা প্রত্যেকের শিকার হয়েছি। রায়গঞ্জ, ইসলামপুর, সোনাপুরের মানুষ থেকে শুরু করে প্রত্যেকে এই অভিজ্ঞতার শিকার। আমি বলি এই কথাটা যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে যদি দুর্বল জায়গায় আছে, সবচেয়ে পিছিয়ে পড়া জেলা, এটা গর্ব করে বলছি না, লজ্জা হয় বলতে, দুঃখ হয় যে উত্তর দিনাজপুর হচ্ছে সেই জেলা। আমাদেরকে ঘৃণার চোখে দেখা হয় এই উত্তর দিনাজপুর জেলাকে, এবং সেই উত্তর দিনাজপুর জেলার মধ্যে থেকে ইসলামপুর মহকুমা একটা এত বড় মহকুমা, যার মধ্যে সবকিছু থাকা সত্ত্বেও আমরা কোথাও একটা জায়গায় কিন্তু আজও পিছিয়ে। সুতরাং আওয়াজটা এবার হোক, এই দাবি, এই অধিকার আমাদের পূরণ করতেই হবে, ইসলামপুরকে জেলা করতেই হবে। আসুন সকলে মিলে এই জোরালো আওয়াজ আরো সজোরে প্রত্যেকের কাছে পৌঁছে দিই, এবং একেবারে প্রশাসনিক মহলের চূড়ান্ত একেবারে শেষ পর্যায় পর্যন্ত আমাদের এই আওয়াজ পৌঁছে যাক। সাংগঠনিকভাবে পাশে তো প্রতিপর্ষস্থ ব্যবসায়ী সমিতি থেকে প্রত্যেকে পাশে রয়েছেন, আপনারা পথ দেখান। এবং আমরা যারা ইয়াং জেনারেশনের মধ্যে থেকে রয়েছি, হয়তো আমাদের অভিজ্ঞতা অনেক কম, আন্দোলন কীভাবে করতে হয় তা আমরা জানি না, কিন্তু এইটুকু জানি অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে আন্দোলন ব্যতীত কোনো কিছু হয় না, কোনো কিছু পেতে গেলে আন্দোলন করতে হবে, এবং শুরুটা এখান থেকেই হোক। একটা ভালো শুরু হয়েছে আজ মাদার্স ডেতে। প্রত্যেক মাকে একেবারে আবার অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি, এবং আপনারা যারা আবার সকলে এই ডাকে সাড়া দিয়েছেন, ইসলামপুরের নাগরিক হিসেবে, উত্তর দিনাজপুর জেলার সমগ্র বাসিন্দা হিসেবে যারা নতুনভাবে স্বপ্ন দেখছেন ইসলামপুর একটা ভালো জায়গায় পৌঁছক, ইসলামপুর আরো বড় হোক, ইসলামপুরের শিক্ষার দিক থেকে, সামাজিকভাবে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে ইসলামপুর আরো অনেক বড় হোক, এই আশা রেখেই বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। পরীক্ষিত ঘোষ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। এরপরে পঙ্কজ ভগত নিজের বক্তব্য রাখবেন, এরপরেই আমাদের সমাপ্তি ভাষণ শ্রী রবিরত্ন মহাশয় পাঠ করবেন। আমি পঙ্কজ ভগত মহাশয়কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্যের জন্য।
মঞ্চে উপস্থিত ফিটোর সভাপতি ও সম্মানীয় অতিথিবর্গ এবং আজকের এই কনভেনশনে উপস্থিত প্রত্যেকটি যারা সামনে বসে আছে এই প্রত্যেকটি যোদ্ধাকে আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা রইল যে আগামী দিন ইসলামপুর জেলা হবেই। এই আশা এই কনভেনশনের মাধ্যমে আমরা এই আশা আজকে দেখতে শুরু করেছি যে ইসলামপুর জেলা হবেই। আমরা দেখছি যখন কনভেনশন শুরু হয়েছিল চেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ ভর্তি ছিল, কিন্তু আস্তে আস্তে চেয়ারগুলো ফাঁকা হয়েছে। নিরাশ হবেন না, এজন্য নিরাশ হবেন না। আমরা এখানে যে কজন সৈন্য বা যোদ্ধা বসে আছি, আজকে আমরা এই আন্দোলনটাকে নবান্ন পর্যন্ত পৌঁছে দিতে পারবো। এই ভিডিওর মাধ্যমে আমরা ইসলামপুর জেলা তৈরি করবার যে এই দাবিটা আমরা আমাদের মাননীয় দিদির কাছে পৌঁছে দিতে পারবো। এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে, তাই নিরাশ হওয়ার কোনো এখানে অবকাশ নেই। আমরা জানি কোনো কাজ শুরু করতে গেলে সেই ঘন্টাটা বাঁধতে হয়, সেই ঘন্টাটা আজকে ফিটো বেঁধেছে। আমরা আমাদের সোসাইটি সিস্টার অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে আজকে আমরা এই কনভেনশনে সামিল হয়েছি। কেন? কারণ আজকের এই দাবিটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। পাশারুলদা বলে গেছিলেন, যখন বিহার থেকে যখন ইসলামপুর সাব ডিভিশন পশ্চিমবঙ্গের কিছুটা অংশ বিহারে যায় এবং বিহারের কিছুটা অংশ যখন পশ্চিমবঙ্গে আসে, তখন সুনিশ্চিত করা হয়েছিল যে ইসলামপুরকে জেলা করা হবে। এবং ডাক্তার বিধানচন্দ্র রায় স্বপ্ন দেখেছিলেন যে ইসলামপুর জেলা হবে। আমার হাতে একটি ছোট্ট ব্যানার আছে যে ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্ন পূরণ করতে হবে। আজকে আমরা এই স্বপ্ন পূরণ করতে এসেছি, দাবি জানাতে এসেনি। এটা আমাদের অধিকার, এটা আমাদের পাওনা, এটা থেকে আমরা বঞ্চিত ছিলাম। আজকে এই আন্দোলন এখানে শুরু হয়েছে, শুরুটা খুবই ভালো হয়েছে। আমি আশা রাখি শেষটাও খুবই ভালো হবে এবং ইসলামপুর জেলা হবে, এই বিশ্বাস রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এই আন্দোলন যাতে সফল হোক, এই কনভেনশন যাতে সফল হয়, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ পঙ্কজ মহাগত মহাশয়কে। আমরা আগামীকালের যে জেলার আন্দোলন হবে তার জন্য সম্পূর্ণ জনসাধারণকে নিয়ে একটা কমিটি তৈরি করতে চাই। সেই কমিটির আন্ডারে আমরা আগে জেলার আন্দোলনটাকে বাড়িয়ে নিয়ে যাব। আমরা যে কমিটি তৈরি করব তারাই সিদ্ধান্ত নেবে আমরা আগে জেলার নেতৃত্ব কিভাবে দেব এবং আমাদের দাবি আগে কিভাবে রাজ্য সরকারের কাছে রাখব। তার জন্য আমরা কিছু নাম লিখেছি, সেটা আপনাদের সামনে আমি রাখছি যে আমরা একটা কমিটি তৈরি করছি, তার মধ্যে এই ব্যক্তি আছেন। তার বাইরেও যদি আমাদের কাউকে নিতে হয় সেটা আমরা আলোচনার মাধ্যমে নিয়ে নেব। শ্রী কনৈয়ালাল বোথরা মহাশয়, নিশিকান্ত সিনহা, আব্দুল জব্বর মহাশয়, মনীষ সিংঘল, পরীক্ষিত ঘোষ, হিমাংশু সরকার, মানিকচন্দ্র দাস, করুণময় দাস, ডক্টর সুজিত সাহা, মসরুর আলম, মোহনলাল সিনহা, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ সুলেমান, তপন বাড়ই, জব্বার আলী,
सुशांत नंदी, निहाल अग्रवाल, समता जैन, राकेश लुनिया, शबनम परवीन। আমরা এই কয়টা নাম এখনও ঠিক করে রেখেছি। এর বাইরেও যদি আমাদের আরও নাম নিতে হয় তাদেরকে আমরা এর মধ্যে যোগ করে নেব। সুজয় মার্ডিও আছেন, সুজয় মার্ডি, জগদ্ধাত্রী সরকার, সুব্রত দাস এবং পঙ্কজ ভগত। এই একটা কমিটি তৈরি করা হয়েছে। পরবর্তীকালে আমরা এটার বিস্তার আরও করে নিতে পারবো। আমরা খুব শীঘ্রই সবাই মিলে একটা বৈঠকের সময় এবং ডেট ঠিক করে আগের নেতৃত্ব কীভাবে দেব সেটার আলোচনা সেখানে করে নেব। সমাপ্তি ভাষণের জন্য আমি রবিরত্ন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, উনি নিজের মূল্যবান ভাষণ এখানে রাখবেন। উপস্থিত মঞ্চে উপবিষ্ট বুদ্ধিজীবী, সাহিত্যিক, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনেও উপস্থিত আছেন অনেক গুণীজন, তাদেরকে বয়সনে বাদা আমার প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এখানে জেলা নিয়ে অনেক কথা হয়েছে, আমি জেলা নিয়ে কোনো কথা বলবো না, কারণ যে সংগঠন আমি করি সেই সংগঠনের কথা আমাকে দু চারটা বলতে হবে। এই করোনাকালে আমার ব্যবসায়ীরা ভীষণভাবে এফেক্টেড হয়েছে, তথাপি আমার এই ভিডিও এতগুলা সংগঠনের কর্মকর্তারা সামাজিক কাজকর্ম করতে যেয়ে প্রতি মুহূর্তে তারা তাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে এই সম্মেলনটা সফল হতো না যদি আমার এই 26টা আর বাইরের 3টা সংগঠনের থেকে আজকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে না দিত, তাহলে এই সংগঠনের আজকে এই জেলার কনভেনশনটা সফল করতে পারতাম না। কাজেই এই ব্যবসায়ী বন্ধুদের আগে আমাকে ধন্যবাদ জানাতে হবে, যারা প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের এই দুর্বিষহ অবস্থার মধ্যেও। সংগঠনের যে সম্পাদক আছেন ডাক্তার সুভাষ চক্রবর্তী, আমি একটু হাসির স্থলে কথাটা বলি, মাঝে মাঝে যখন মিটিং হয় আমি আমার ডাক্তারবাবুকে বলি এলোপ্যাথি ডাক্তার হলে 2-4টা পেশেন্ট মরে যেত, কারণ এক হাতে পালস ধরে আর এক হাতে ফোন ধরে। চলো বুঝলেন, তাহলে বুঝতেই পারতেছেন সংগঠনের জন্য উনি কি কাজ করেন। সংগঠন ওনার ধ্যান, ওনার প্রাণ। আছে আমার পাশে আমার সাংগঠনিক সম্পাদক, আমার প্রিয় ভাই রাম সাহা উত্তম, আছে আমার ছেলে মনীষ সিংহল, যাকে সবার উপরে আমার নিজের ছেলে না হলে তার থেকে বেশি স্নেহ দেই, কারণ ওকে না পেলে এই ভিডিও আজকে এই জায়গাটায় পৌঁছাতো না। সাথে আমার মাথার ছাতা আমার প্রিয় দাদা কানাইলাল বোত্রা, যে আমাকে ছোট ভাইয়ের মতন সবসময় স্নেহ করে, উনার উৎসাহ, উনার উদ্দীপনা নিয়েই এই ভিডিওকে পথ চালিত করি। আজকে যারা এখানে এসে এই কনভেনশনের শোভা বৃদ্ধি করেছেন তাদেরকে ভিডিওর তরফ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আশা করব আগামী দিন আপনারা সবাই মিলে ইসলামপুরের জেলার দাবিটা সম্পূর্ণরূপে পূর্ণ করবেন, কারণ 66 বছর যাবৎ জেলা ভাগ হয়েছে। বিহার থেকে আমরা বেঙ্গলে এসেছি। এই 66 বছরের মধ্যে একটু একটু করে খালি জেলার দাবি উঠেছে, পূর্ণাঙ্গ রূপে
এইরকম সংগঠিতভাবে কিন্তু কোনো আন্দোলন দানা বাঁধেনি। আমি ছোট্ট একটা গল্প বলে, গল্প নয় সত্যি একটা জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি একদিন একটা বই দেখতে গেছিলাম মায়াটকি সিনেমা হলে। বইটার নাম হলো আলবার্ট পিন্টো কো গুসা কিউ আতা হ্যায়। বইটা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বই। 1 টাকা দিয়ে দেখতে গেলাম, 1.5 ঘন্টার বই। নাসিরুদ্দিন শাহ অভিনয় করতেছে, আর ওখানে কোনো নায়িকা টেকা নেই, কোনো নাচও নেই, গানও নেই, কিচ্ছু নেই, মিউজিক পাচ্ছে আর নাসিরুদ্দিন শাহ অভিনয় করছে। কি দেখতে পেলাম যে নাসিরুদ্দিন শাহ একটা চার দোকানে বসে চা খায় আর কিছু কাপ প্লেট ভাঙে। আর ওই দোকানদারও জানে যে যাওয়ার সময় টাকাটা দিয়ে দিবে যে ভাঙচুর করবে। তো প্রতিদিনই ও ওখানে বসে আর কিছু হয়তো জিনিস ওনার চোখে খারাপ লাগে। উনি চিন্তা করে যে আমি একা তো সমাজকে পরিবর্তন করতে পারবো না, তাই রাতটা কাপ প্লেট ভেঙে উনি সেই রাতটাকে ওখানে প্রশমিত করে। আর যাওয়ার সময় দোকানদারকে তার কাপ প্লেট সহ সমস্ত বিলটা দিয়ে যায়। কাজে কথাটা এই কারণে বললাম যে আমি একা, আমার ভিডিও এককভাবে আমরা কিন্তু জেলার দাবি আদায় করতে পারবো না। নাসিরুদ্দিন শাহ বলে ভেবেছিল যে একা আমি সমাজকে পরিবর্তন করতে পারবো না, যেটা ওনার চোখে দৃষ্টিকটু লেগেছিল। সে কাজে আমরা আজকে সবাইকে এই কারণে ডেকেছিলাম যে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সবাই মিলে আগামী দিন আমরা পূর্ণাঙ্গ জেলা করব। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা টেলার মাত্র, আমি খেলা বাকি হয়, এটা একটা টেলার মাত্র, আরো খেলা বাকি है। आप लोग देख लीजिएगा, फिल्डों का खेल सामने होगा। এই বলে এবং যারা এখানে এসে আমাদের এই কনভেনশনটাকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের সহযোগিতা পাবো এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বকে, যারা আজকে এই কনভেনশনটাকে সফল করার জন্য আজকে 1 মাস যাবৎ দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে সাধুবাদ না জানালে অধরা হয়ে যাবে। সাংবাদিক বন্ধুরা যারা সবসময় এই ভিডিওর জন্মলগ্নের থেকে আমাদের পাশে থেকে আজকে ভিডিওটাকে এই জায়গায় পৌঁছাতে সহযোগিতা করেছে, তাদেরকে প্রশংসা না করলে তাও ছোট করা হবে। তারা অনেক অনেক আমাদের জন্য করেছে। আগামী দিন জেলার দাবিতে তারা আমাদের পাশে থাকবে, আমরা তাদের পাশে থাকবো। এই বলে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভাইস প্রেসিডেন্ট রবিরত্ন মহাশয়কে। আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের আলোচনাকে শেষ করব। আমি আমাদের সভাপতিকে অনুরোধ করছি আজকের আলোচনাকে শেষ করার অনুমতি দেওয়ার জন্য। মঞ্চে উপবিষ্ট আমার অতিথিবৃন্দ আর আমার ব্যবসায়ী ভাইরা, আজকে ইসলাম জেলা নিয়ে অনেক আলোচনা হলো, অনেক লোকের কথা শুনলাম। দু একটা কথা আমি বলি। প্রশ্ন যখন দেশ ভাগ হয়, স্বাধীন হয় 1947-এ, তখন দেশ দুই ভাগ হয়, হিন্দুস্তান আর পাকিস্তান। বেঙ্গলের অনেক বড় অংশ চলে যায় পূর্ব পাকিস্তানে। তখন সিআরসি বলে একটা স্টেট রিঅর্গানাইজেশন কমিটি গঠিত হয় স্টেটকে রিঅর্গানাইজেশন করার জন্য। তখন ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী।
উনি এই সূর্যাপুরি যে এলাকা আছে ট্রান্সফার এরিয়া, এটাকে বেঙ্গলে যখন আসার কথা হলো তখন এখানে যারা বাসীরা ছিলেন বিহারে, তারা পূর্বপুরুষ বিহারে ছিলেন, তারা আসতে চান নেই যে আমরা এখানে বেঙ্গলে আমরা যাবো, আমরা বিহারে থাকি। তখন ডক্টর বিধানচন্দ্র রায় তাদেরকে আশ্বাস দিলেন যে পরবর্তীকালে আপনাদের এই এরিয়ার অনেক উন্নতি হবে এবং আপনাকে এই ইসলামপুরকে আমরা জেলা পরিণত করবো, আশ্বাস দিলেন। কিন্তু আজ পর্যন্ত ওটা পূর্ণ হয়নি। তো এই নিয়ে ফিটো যে একটা উদ্যোগ নিয়েছে, আমি সবার কাছে এটা আশা রাখবো, আগ্রহ করবো, নিবেদন করবো, রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই মিলে যৌথভাবে যদি এই লড়াইটাকে ফিটোকে নিয়ে যদি লড়েন, তাহলে কিন্তু আমরা কোনো এমন আমরা এটাকে জেলা করতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ আমার, এই জেলাকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করবো। আপনারা আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমাদের সঙ্গে যদি থাকে, তাহলে আমরা নিশ্চয়ই এটা কার্যকর করতে পারবো। এই বলে আমি আজকাল সবার সমাপ্তির ঘোষণা করছি। সবাই উঠে দাঁড়াতে বলো, সবাই পঙ্ক সবাই সবাই মিলে জাতীয় সঙ্গীত, সবাই দাঁড়াবেন, আমরা জাতীয় সঙ্গীত করব, তার মধ্যে দিয়ে আজকের আলোচনাটাকে শেষ করব। আমরা এখন জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হবে। আজকে আমাদের এই যে কনভেনশনে যারা উপস্থিত আছেন এবং আমাদের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা যে যেখানে আছেন বসে না থেকে একটু দাঁড়িয়েও পড়বেন, কারণ আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। তো মাননীয় গঙ্গেন্দ্র সরকার উনি আমাদের সাথে জাতীয় সঙ্গীতে সহযোগিতা করবেন। জনগণের সামনে ইসলামপুরকে জেলাতে রূপান্তরিত করতে হবে। ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা চাই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই কনভেনশন ডাকা হয়েছিল, সেখানে কিন্তু সর্বধর্মের মানুষ এবং সর্বসংগঠনের মানুষ একত্রিত হয়ে একটি পলিটিক্যাল ব্যানারে আজকে জেলার দাবি নিয়ে কিন্তু কনভেনশন করলেন। আগামী দিনে এই জেলার দাবি কোন পথে এগোয় এবং তার পাশাপাশি এই দাবিকে রাজ্য সরকার যুক্তিসঙ্গত মনে করে কতদিন এই জেলা ঘোষণা করেন, সেই আশায় কিন্তু আমরাই থাকবো। এভাবেই সমস্ত প্রতিবেদনগুলো পূর্ণাঙ্গরূপে সবার আগে দেখতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। এবং আপনাদের জানিয়ে দিই, জেলার এই যে আন্দোলন, জেলার এই যে দাবি, এই দাবি নিয়ে কিন্তু আলোচনা চলতেই থাকবে। সেই আলোচনা দেখতে এবং পাশাপাশি পক্ষে বিপক্ষে আপনাদের রায় এবং মতামত জানতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। আমার সহপ্রতিনিধি রাজশাহী শ্রমিক লস্কর দীপ্ত বিশ্বাসের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর বাস টার্মিনাস।